বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নিজ ক্লাসে জড়সড় হয়ে বসে আছে মায়া। ক্লাস টিচার মনোযোগ সহকারে তার পাঠদান করছে শিক্ষার্থীদের মাঝে। হোয়াইট বোর্ডের কালো কালিতে ম্যাথ করছে মধ্যবয়স্ক টিচার হাফিজুল হক। ক্লাসে ছেলেমেয়েরা দুই সারিতে বসা। মায়া প্রথম সারির তৃতীয় বেঞ্চে প্রথম সিটে বসে আছে জড়সড় হয়ে, চোখে মুখে ভীষণ ভয় আর আতঙ্ক চেপে। ক্লাস টিচার থাকলেও ভয় সিটিয়ে আছে এই মুহূর্তে। ক্লাসের টিচারকে ভয় পাচ্ছে এমন নয়, ভয় পাচ্ছে মায়ার বরাবর পাশের সারিতে কান ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দিকে, সেই সাথে ভয় পাচ্ছে মায়ের পিছনে বসে থাকা ছেলেটির যমজ বোনকেও। এই দুজনকেই মায়ের বরাবর একটু বেশি ভয় পায়। কারণে অকারণে মায়া তুলতুলে নরম শরীরে আঘাত করে তারা দুজনেই। আর আজকে তো মায়াকে আঘাত করার নির্দিষ্ট কারণও আছে এই ছেলেটির হাতে। এই যে ছেলেটি কান ধরে দাঁড়িয়ে আছে সেটাও তো মায়ের জন্য দাঁড়িয়ে আছে। ছেলেটির ভাষ্য মতে সে আজ মায়াকে দেখায় ব্যস্ত ছিল বলে ক্লাস টিচারের অঙ্কগুলোতে মনোযোগী হতে পারেনি, যার ফলস্বরূপ তাকে সারা ক্লাসের মধ্যে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে রবিন ভীষণ অপমান বোধ করছে, যার ফলস্বরূপ মায়াকে বারবার চোখ রাঙাচ্ছে ক্ষিপ্ত দৃষ্টিতে। ঠোঁট নাড়িয়ে শাসাচ্ছে টিচার গেলে মায়ের খবর আছে এমনটা বলে। ব্যাস এতটুকুতে ভয় কুপকাত মায়া। রবিন না জানি কি করবে বিষয়টা ভেবে মায়া শুকনো ঢোক গেলছে। নিজের স্কুল ব্যাগটি দুহাতে খামচে দিয়ে চেপে ধরে। কিছুতেই ভয়ে চোটে ক্লাসে মনোযোগী হতে পারছে না। মায়াকে এমন হাঁসফাঁস করতে দেখে পাশ থেকে মায়ের বান্ধবী ছায়া ফিসফিসিয়ে বলে ওঠে, কিরে, ক্লাস না করে এমন ঝিম টিম ধরে বসে আছিস কেন? তোর কি শরীর টরীর খারাপ টারাপ লাগছে নাকি? হালকা মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে সবার অগোচরে ছোট শব্দ করে বলল, তো তো মেরে বসে আছিস কেন? ভয়ে। ভয়? কিসের ভয়? তোর আবার আজকে কি স্যারদের পড়াটা শিখিস নাই তুই? এই জন্য ভয় পাচ্ছিস? না, রবিনকে দেখে ভয় পাচ্ছি। আমাকে মনে হয় আজও মারবে ও। মায়ার কথায় মুহূর্তে চোখ তুলে তাকায় ছায়া রবিনের দিকে। রবিনের রাগী দৃষ্টি স্পষ্ট জানান দিচ্ছে সে আজ মায়াকে কিছু একটা করবে। ছায়া খানিকটা ভয় পায় রবিনের এমন দৃষ্টিতে। রবিন নামক ছেলেটি বড্ড উগ্র মেজাজে তাদের ক্লাসের মধ্যে। ক্লাসের প্রায় সবাইকে কম বেশি ডিস্টার্ব করবে, এটা তার রোজকার স্বভাব। ১০-১২ জনের সদস্যের ক্লাসে তাদের একটা ছোট গ্যাংও আছে, আর সেই দাপটে সবাই দমিয়ে রাখে নিজের কাছে। এলাকার বর্তমান মন্ত্রী ছেলে মেয়ে রবিন ও শিলা দুজনেই যমজ ভাই বোন, দুইটাই বেশ ফাজিল রকচাটা টাইপের। রবিনের নামে যদি কেউ টিচারের কাছে নালিশ বসায় তো তার পরদিনই ঠিক দেখা যায় রবিন ইনিয়ে বিনিয়ে তার থেকে দ্বিগুণ টর্চার করবে সে বিচার প্রদানকারী সামনের মানুষটাকে। মায়ের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে, তবে সেটা ভিন্ন ধাপে। রবিনের ভাষ্যমতে সে মায়াকে পছন্দ করে, চিঠি দিয়ে প্রপোজও করেছে, কিন্তু মায়া সেই চিঠি হাতে নেয়নি, বরং সোজাসাপটা উত্তরে নাও করে দিয়েছে রবিনকে। এতে করে ভীষণ ক্ষিপ্ত রবিন মায়ের উপর, যার রেস্ট টেনে রোজ মায়াকে নতুন নতুন টর্চার করে বেড়ায়, সাথে ভয় দেখায় বিভিন্ন দিক দিয়ে ইনিয়ে বিনিয়ে। যেমন মায়া যদি রবিনের নামে কাউকে কিছু বলে বা নালিশ করে তাহলে পুরো স্কুল জুড়ে বলে বেড়াবে সে মায়া নিজে রবিনকে প্রেমের চিঠি নিবেদন করেছে প্রেম করার জন্য। রবিনের সাক্ষী হিসেবে থাকবে রবিনের সকল বন্ধুমহল। রবিনের রক্তটা বিষয়টি ভীষণভাবে আঘাত পেলে মায়ের ছোট মাথায় ভয়ে সিটিয়ে যায় নিজের মাঝে, যার ফলে কাউকে কিছু বলতে পারে না জড়তায়। যদি সবাই তাকে খারাপভাবে দাদা দাদি যদি বকাঝকা করেন রবিনের এই কথাগুলো শুনে। আর এই কারণটি জন্যই মায়া স্কুলে আসতে চায় না, শুধু হেনাখানে চাপাচাপিতে আসতে হয় মায়াকে। মায়া স্কুলে ভর্তি হওয়ার পর থেকে রবিনের বোন শিলা মায়ার পিছনে উঠে পড়ে লেগেছে। মায়ার ভয়ার্ত বিষয়টি বুঝতে পেরে ছায়া মায়ের একটা হাত চেপে ধরে আশ্বাস দিয়ে ফিসফিস করে বলে, তুই চিন্তা করিস না মায়ু, আমি আছি তোর সাথে। টিফিনের আগে রবিন কিছুই করতে পারবে না তোর সাথে। স্যার ম্যাডাম থাকবে ক্লাসে। টিফিন পিরিয়ড হলে সোজা আমি তোকে নিয়ে লাপাত্তা হয়ে যাব একেবারে। এরপর টিফিন শেষ হলে তোকে নিয়ে আবার আমাদের গ্রুপের ক্লাসে চলে যাব। সেখানে রবিন আসবে না, ও সায়েন্সের আর আমরা মানবিক স্টুডেন্ট। ঝামেলা হবে না তোর, টেনশন করিস না তুই। ছায়ার এমন কথা এই মুহূর্তে যেন আশ্বস্ত হয় মায়া। সাথে সাথে ছায়ার একটা হাত চেপে ধরে কৃতজ্ঞতা স্বরূপ। এই অপরিচিত পরিবেশে একমাত্র ছায়া আর টিআই মায়ার বন্ধু মহল। পরপর সকল ক্লাস চুকিয়ে টিফিন ঘন্টার বেল বাজতে ক্লাস টিচারের সাথে সাথে ছায়া ও মায়ার হাত ধরে চেপে এক প্রকার দৌড়ে বের হয়ে যায় ক্লাস থেকে। ওদের পিছন পিছন টিয়াও হতভম্ব হয়ে বেরিয়ে যায়। ক্লাসের সামনের করিডোরে বারান্দা দিয়ে দৌড়ে পালিয়ে যায় লাইব্রেরির পিছনে ওয়াশরুমের পাশে এসে দাঁড়ায় ওই তিনজনই।
কোমরে দুহাত রেখে হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসে তিনজনই। রবিনের গ্যাং হতে মায়াকে বাঁচাতে পেরে নিজের উপর খুবই গর্বিত ছায়া। মায়া প্রাণ খুলে হাসে, তৃপ্তি ছেয়ে যায় মায়ার চোখ দুটোতে। আরও একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে কেউ একজন মায়ের লম্বা চুলের বেনি ধরে টেনে উঠে শক্ত হাতে। তিনজনই হকচকে উঠে পাশে তাকাতে চোখে পড়ে রবিনের রাগী দৃষ্টি। মায়া ভয়ে আতকে উঠে শুকনো ঢোক গেলে বার কয়েক চুলের ব্যথায় কুঁকড়ে উঠে রবিনের হাত থেকে নিজের চুল ছাড়ানোর জন্য বাম হাতটা এগিয়ে দিতে পাশ থেকে শিলা এগিয়ে এসে মায়ের বাম হাতটা শক্ত করে চেপে ধরে নিজের দু হাতে। মায়ের অতিশয় তুলতুলে নরম হাতে নিজের দুই হাতের নখটা বেঁধে খামচে ধরে শিলা। অসহ্য হাতের ও চুলের ব্যথা সহ্য করতে না পেরে এবার ডুকরে কেঁদে ওঠে মায়ের হালকা শব্দ করে। পাশ থেকে ছায়া টিয়া উত্তেজনায় বাধা দিতে গেলে পথ আটকে দাঁড়ায় রবিনের বন্ধুরা। রবিন মায়ের লম্বা চুলের একটা বেনি শক্ত হাতে জোরে টেনে ধরতে মায়া খানিকটা ঝুঁকে যায় রবিনের দিকে। রবিন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোকে আমি এত সহজে ছেড়ে দিব ভেবেছিস? পালিয়ে গেলে আমি তোকে খুঁজে পাবো না কোথাও, এই মনে হয় তোর? আজ তোকে আমি আচ্ছা মতো জব্দ করব। দেখ এবার, হয়তো তুই আজ আমার লাভ লেটার গ্রহণ করবি, নয়তো তোর সব চুল কেটে দিব আমি। পাশ থেকে ছায়া চেঁচিয়ে উঠে। রবিন চুল ছাড়োর, ব্যথা পাচ্ছে ও। সঙ্গে সঙ্গে টিয়াও চেঁচিয়ে উঠে বলে, তোর নামে আজ প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ জানাবো আমরা। দেখিস তুই এবার কি হাল করি তোর শালা। লাইব্রেরির পিছনে ওয়াশরুমের পাশের খালি জায়গাটা হওয়া এখানে বেশ নির্জন। এখানে সচরাচর কেউ আসে না, আর সেই সুযোগটা যেন কাজে লাগাচ্ছে এই মুহূর্তে রবিন। ছায়াটি আর কথা পাত্তা না দিয়ে দ্বিগুণ তেতে উঠে রবিন। ক্ষিপ্ত ভঙ্গিতে বলে, যা যা পারিস করিস তোরা, তারপরও আজকে ছাড়ছি না ওকে। ওর একটা বিহিত করেই ছাড়বো আমি। ওর জন্য আমাকে আজ ম্যাথ স্যারের কাছে অপমানিত হতে হয়েছে, কান ধরতে হয়েছে ক্লাসে। ও যদি আমার চিঠি গ্রহণ করতো তাহলে আমি কি ক্লাসে বসে বসে ওকে দেখতাম কড়া রেখে? সব দোষ কর, এবার ওকে আমি ছাড়বই না। কথাগুলো বলেই আবারও শক্ত করে মায়ার চুল টেনে ধরে রবিন। পাশ থেকে শিলাও আরো জোরে খামচে দিয়ে ধরে মায়ের হাত। মায়া ডুকরে কেঁদে উঠে নিজের ডান হাতে মুখ চেপে ধরে বলে ওঠে, আমি ব্যথা পাচ্ছি রবিন। লাগুক তোর ব্যথা, ব্যথা পাওয়ার জন্যই দিছি আমি। তুই লাভ লেটার ফিরিয়ে দিছিস, এত বড় সাহস তোর? হাতের চুলের অসহ্য ব্যথায় সহ্য করতে না পেরে কেঁদে ডুবুডুবু হয় মায়া। ডান হাতে নিজের মুখটা চেপে ধরে কেঁদে চলেছে মায়া। সুপ্ত আশা নিয়ে আছে রবিনের হাত থেকে বেঁচে যাওয়ার। আর মায়া সে আশার আলো হয়ে কেউ একজন সামনে থেকে ভারী কণ্ঠে বলে ওঠে। কি হচ্ছে এখানে? গম্ভীর কণ্ঠের কথাটির শব্দ উৎস ধরে সামনের দিকে তাকাতে চমকে উঠে সবাই। ভয়ে চুপসে গিয়ে শুকনো ঢোক গিলে সবাই। মায়া হৃদকে নিজের সামনে দেখে ভরসা পেয়ে আরও ডুকরে কেঁদে উঠে শব্দ করে মুখ চেপে। হৃদ কপাল কুঁচকে সবাইকে পর্যবেক্ষণ করতে থমকে যায় মুহূর্তে। মায়ের এমন বিধ্বস্ত নাজেহাল অবস্থা দেখে শীতল হয়ে যায় হৃদ। বুকের কোথাও একটা অস্থিরতায় তোলপাড় হয়ে মায়ের কান্না জড়িত মুখটা দেখে। হৃদের তাকানোর মধ্যে দিয়ে রবিন ও শিখা ভয়ে চুপসে গিয়ে আস্তে করে মায়াকে ছেড়ে দেয়। ওদের কাছ থেকে ছাড়া পেতে দৌড়ে গিয়ে চাপড়ে ধরে হৃদকে। মায়া নিজের দুহাতে হৃদের পেট শক্ত করে জড়িয়ে ধরে, মুখটা চেপে ধরে হৃদের বুক বরাবর। হৃদকে চাপড়ে জড়িয়ে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের বুকের ভেতর। হৃদ থমকায়, নিজের বুকটা ক্রমশই চিনচিন ব্যথা অনুভব করে। এমনটা তো হওয়ার কথা নয়, তার সাথে তারপরেও হচ্ছে। হৃদের ইচ্ছার বিরুদ্ধেই হচ্ছে সবটা। তার কেন অন্যের কান্না দেখে নিজের মধ্যে অস্থিরতা লাগবে? তার বুকটা মৃদু কেঁপে কেঁপে উঠছে মায়ের কান্নায়। হৃদ চোখ বন্ধ করে বার কয়েক বুক ফুরিয়ে শ্বাস নিয়ে ছাড়ে। নিজের দাদা ভাই এক জোর করে নিয়ে এসেছিল তাকে স্কুলের মধ্যে। উদ্দেশ্য দুটো ছিল, এক স্কুলের ফাউন্ডার প্রতিষ্ঠাতা হয়ে স্কুলে তদারকি করার জন্য, অন্যটা হলো মায়া তদারকি করা। রবিন ছেলেটির সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য স্কুলে এসেছিল তারা আরও ঘণ্টাখানিক আগে। কিন্তু আরাফ খান স্কুলে বিষয়ক আলোচনা সমালোচনা করতে দেখে হৃদ এক প্রকার বিরক্ত হয়ে বের হয়ে এসেছিল মায়ের উদ্দেশ্যে। মায়ের ভয় পাওয়ার বিষয়টা তদন্ত করার জন্য টিফিন পিরিয়ডে মায়াকে হুট করে দুটো মেয়ের সাথে দৌড়ে এদিকটা আসতে দেখে সেও কপাল কুঁচকে তাকিয়েছিল মায়ার যাওয়ার দিকে। তার পরপরই যখন কিছু সংখ্যক ছেলে মেয়েদের মায়ের পিছন পিছন দৌড়াতে দেখে তখনই কপাল কুঁচকে তাকে বিষয়টা বোঝার চেষ্টা করে হৃদ। খানিকটা সময় নিয়ে বুঝতে এগিয়ে যায় কৌতূহলবশত সেই দিকে। ভিড় দেখে হৃদ প্রশ্ন করতেই চোখ পড়ে মায়ার বিধ্বস্ত নাজেহাল কান্নায় টইটুম্বুর চেহারায়। পরপর দুটো ছেলে মেয়ে মায়াকে আঘাত করতে করতে মুহূর্তে থমকায় হৃদ। ভীষণভাবে আহত হয় মন কোঠায়। আজ ঠিক সময় আশায় হয়তো মায়াকে রক্ষা করতে পেরেছে, নয়তো আরও খানিকটা বেশি কষ্ট পেত। মায়া কষ্ট পাচ্ছে বলেই মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে হৃদের। মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালায়। ফুলে ওঠা কপালের রগের সহিত সাথে সাথে চোখ খুলে তাকায় সামনে। রক্ত লাল চোখে দৃষ্টি বুলায় রবিনত তার পুরো গ্যাংয়ের দিকে। নিস্তব্ধতার মাঝে হৃদ হঠাৎই হাঁক ছেড়ে ডেকে উঠে আসিফকে। আসিফ, সম্পূর্ণ করিডোর খালি চাই আমার, মাত্র 30 সেকেন্ডের মধ্যে। এখানে পুরো গ্যাংকে নিজের দখলে আপাতত। ডু ইট ফাস্ট।
হৃদের এমন হাত ছেড়ে চিৎকারে কেঁপে ওঠে মায়া। মুহূর্তে আরো শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে হৃদকে। হৃদের বুকে নিজের নাক মুখ চেপে ধরে আবারও ফুপিয়ে কেঁদে উঠে ভয়ে। মায়ের এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মনে হচ্ছে হৃদকে। তাই হৃদকে চোখের সামনে দেখতে পেয়ে ছোট মায়া আর কোনো দিক বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়ে হৃদের বুকে। হৃদ শান্ত হওয়ার চেষ্টা চালায়। এই মুহূর্তে বড্ড অস্থিরতা শিকার হচ্ছে সে। অশান্ত হয়ে উঠছে তার মন গহীনে। মায়ের কান্নারত বিধ্বস্ত চেহারা হৃদকে হুট করে এইভাবে জড়িয়ে ধরাটায় বড্ড অস্থিরতার শিকার হচ্ছে হৃদ। হৃদের কথা অনুযায়ী আসির দ্রুত বডিগার্ডদের নিয়ে রবিন ও তার পুরো বাচ্চা দলবল সহ বাকি যারা করিডোরের আশেপাশে ছিল সবাইকে নিয়ে মুহূর্তে প্রস্থান করে হৃদের সামনে থেকে। হৃদ শান্ত হয়। মায়ের অবস্থান বুঝতে মায়াকে হৃদের পেটের বাঁধন হতে মুক্ত করতে চায়। হৃদে নিজের হালকা হাতে মায়াকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে ভয়ে মায়ার সাথে সাথে কাঁধ ঝাঁকিয়ে হৃদের হাতটা ছেড়ে দিলেও আরো শক্ত করে জাপটে ধরে হৃদের পেট বরাবর। হৃদ থামে। অস্থিরতা নামক ছোট শব্দটি তোলপাড় করে তুলছে হৃদের ভেতর থেকে। মায়ের উষ্ণ নিঃশ্বাস ওঠানামা করছে হৃদের বুকের মধ্যে। অজানা অনুভূতিগুলো গ্রাস করছে হৃদকে মুহূর্তে। মায়া ছোট হলেও হৃদ ছোট নয়। জড়িয়ে ধরা মেয়েটি তার বউ সেটা হৃদ জানে, আর জানে বলেই সেটা হৃদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। সারা শরীর ঝাঁকি মৃদু কেঁপে উঠছে বারবার। তার এই 24 বছরের রেকর্ড ভাঙছে বিগত ঘটে যাওয়া 2 মিনিটের মধ্যে। তাও তার অস্বীকৃতি প্রাপ্ত বউ নামক মানুষটি দ্বারা। হৃদ উপরের দিকে মুখ করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে শান্ত হয়। শান্ত ভঙ্গিতে মায়ের দিকে তাকায়। মায়াকে আর নিজের থেকে ছাড়ানোর চেষ্টা না করে বরং হাত বাড়িয়ে মায়ের আঘাতপ্রাপ্ত বাম হাতটি পেট থেকে ছাড়িয়ে নিতে চায় দেখার জন্য। কিন্তু এতেও মায়া হৃদকে ছাড়তে নারাজ। ভয়ে নড়ে চড়ে উঠতে হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলে, ভয় নেই, আমি আছি তো। যে ছাদটা দেখতে দাও আমায়। কথাগুলো বলে হৃদ নিজের কোমর থেকে মায়ের বাম হাত ছাড়িয়ে নিয়ে সামনে ধরতে শীতল চোখ বুলায় মায়ের হাতে। দর্শাঙ্গুলে এই ডুবান্তর নখের আঁচড় স্পষ্ট ফুটে উঠেছে মায়ের হলদেটে হাতে। সেখান থেকে বিন্দু বিন্দু রক্তের ফোঁটার জমাট। হৃদ হাত বাড়িয়ে মায়ের বাম হাতের জামাটা একটু উপরে তুলতে হৃদের হাতের স্পর্শে মৃদু কাঁপে মায়া হৃদকে জড়িয়ে ধরার মধ্যে দিয়ে। হৃদ মায়ের কম্পন বুঝতে পারে। হৃদ থামে খানিকটা সময়। অস্থিরতা তাকেও জেগে বসেছে। তারপরেও নিজেকে শান্ত করে মায়ের বাম হাতের জামাটা উপরে তুলে দেখতে থাকে সম্পূর্ণ হাতটি। ছোট অবুজ মায়ের অল্প ব্যথায় যেন হৃদের প্রশস্ত বুকে আঘাত করছে বারবার। হৃদ হাত বাড়িয়ে সেই ব্যথাগুলো আলতো হাতে স্পর্শ করে দিতে আবারও কেঁপে ওঠে মায়া। হৃদের শার্টের পেছনে খামচে দিয়ে চেপে ধরতে আবারও থামে হৃদ। মায়াকে আর না ছুঁয়ে মায়ের বাম হাতটা নিজের ডান হাতে মুঠোয় নেয়। সাথে সাথে চমকে ওঠে হৃদ। কম্পিত হয় এবার হৃদের শরীর। এতটা নরম তুলতুলে শরীরের অধিকারী হবে মায়া তা জানা ছিল না হৃদের। দীর্ঘ 10 বছর পর নিজে থেকে আজ প্রথম হৃদ মায়াকে ছুঁয়েছে। অনুভূতিরা সব দলা পাকিয়ে আসছে নিজের মাঝে। এবার অস্থিরতায় বেশ হচ্ছে, সেই সাথে বিরক্তিও। সামান্য একটা মেয়ের জন্য তার বারবার কেঁপে ওঠা অযৌক্তিক মনে হচ্ছে। ফালতু থেকেও ফালতু মনে হচ্ছে তার এই অনুভূতিটা। তাই ঝটপট মায়াকে টেনে নিজের থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করায়। তারা দিয়ে বলে ওঠে, আমার সাথে আসো। কথাগুলো বলে হৃদ মায়ার দিকে আর না তাকে ধূপধাপ পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে মায়া ধীর পায়ে এগিয়ে যেতে থাকে হৃদের পেছন পেছন। হৃদ খানিকটা এগিয়ে যেতেই আবারও পিছনে ফিরে তাকায় মায়ার দিকে। মায়াকে নিজে থেকে বেশ দূরে রেখে কপাল কুঁচকে আসে তার। নীরব দৃষ্টিতে চোখ বুলায় মায়ার বিধ্বস্ত কান্না জড়িত মুখ পানে। কিছু একটা ভেবে আবারও এগিয়ে সে মায়ের একটা হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে নিয়ে যায় অফিস কক্ষে। জনমানবহীন নিরিবিলি ফাউন্ডার অফিস কক্ষটিতে নিয়ে মায়াকে সাদা সোফার উপর বসে ঠিক তার সামনে বসে হৃদ আলতো হাতে মায়ের কাটাছেঁড়া জায়গাগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়ে চোখ তুলে তাকায় মায়ের দিকে। হৃদ এখনো থেকে থেকে হালকা ফুপিয়ে কেঁদে উঠছে মায়া। অতিরিক্ত কান্নার ফলে নাক মুখ লাল হয়ে ফুলে গেছে। হৃদ বিরক্তিতে চোখ বুলায় মায়ের চোখ মুখের দিকে। একটা মানুষ কতটা কান্না করতে পারে জানা নেই তার। এই মুহূর্তে ভীষণ বিরক্ত হচ্ছে হৃদ মায়ের উপর। নিজের সেফটি করার ন্যূনতম চেষ্টা তো করে মানুষ, কিন্তু মায়া তা না করে শুধু মার খেয়ে গেছে। এটা কোনো কথা হলো? এতটা দুর্বল হলে সমাজে চলবে কিভাবে মেয়েটা? সৎসাহসিকতা অন্তত না থাকলে পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে তাকে। আজ না হয় সে ছিল বলে মায়াকে রক্ষা করতে পেরেছে, রোজ রোজ তো আর সে থাকবে না। আর না অন্য কেউ থাকবে মায়াকে বাঁচানোর জন্য। তাই নিজের হেফাজত নিজে করার কৌশলটা অত্যন্ত জানা জরুরি। তাই উপদেশ স্বরূপ বলে উঠল হৃদ, লোক, আমাদের সমাজটা হলো অসভ্য সমাজ। অসভ্য সমাজের সভ্য মানুষ খোঁজাটাও বোকামো। কারো ভয়ে ভয় পেলে সে তোমাকে আরো দ্বিগুণ ভয় দেখাবে। এটাই নিয়ম। মানুষ হলো সুযোগ সন্ধানে, সে সুযোগ নিবেই। তাই নিজের ভয়কে জয় করতে শেখো। কেউ তোমাকে চোখ রাঙালে তুমিও তাকে সেম জিনিসটা ফেরত দাও। তবুও নিজের সুযোগ অন্যকে নিতে দিও না। অসহায়তার সুযোগ সবাই নিতে চায়। ক্ষমতা জিনিসটা সবার পছন্দ। কারো ক্ষমতা যদি গোটা দুনিয়া অবধি চলত, তাহলে সে সেটার প্রয়োগ অবশ্যই করত এবং নিজের কাছে গোটা পৃথিবীকে দমিয়ে রাখত।
কারণ ক্ষমতার প্রয়োগের মধ্যে আলাদা একটা তৃপ্তি আসে মানুষের মনে। তাই কারো ক্ষমতা নিজ অবধি চলতে দিও না কখনো, এতে তোমারই ক্ষতি। সামনে মানুষটা কিন্তু ভালো থাকবে, মধ্যে থেকে তুমি বিধ্বস্ততার শিকার হবে। কথাগুলো বলে হৃদ খানিকটা থেমে মায়ার চোখের দিকে নিজের দৃষ্টি স্থির করে আবারও ঠান্ডা মাথায় বলে উঠে হৃদ, এই অসভ্য সমাজে নম্র, ভদ্র, সভ্য, মুখোশধারী লোকের অভাব নেই। প্রত্যেকটা মানুষ নিজ স্বার্থের রূপ বদলায়, স্থান পরিবর্তন করে, কাউকে আঘাত করে, কাউকে আবার দুনিয়া থেকে বিদায় হতে হয়, অপরের স্বার্থের শিকার হয়। এই সমাজে চলতে গেলে তোমাকে হতে হবে কঠোর মনের অধিকারী, আত্মনির্ভরশীল, সৎ, সাহসী নারী। তোমাকে বাঁচানোর জন্য সবসময় কেউ না কেউ পাশে থাকবে, এমনটা আশা করেও বোকামি। আজ আমি ছিলাম, কাল আমি নাও থাকতে পারি। তখন তোমাকে অসভ্য সমাজের মানুষের সাথে লড়াই করেই এগিয়ে যেতে হবে। নিজের দুর্বলতাটা অন্যকে বুঝতে দিও না, নিজের দুর্বলতাকে প্রকাশ করতে নয়, লুকিয়ে রাখতে শেখো, যাতে কেউ তোমাকে ভেঙে গড়িয়ে ফেলতে না পারে। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি তোমাকে? হৃদের কথায় মুহূর্তে মাথা নাড়িয়ে সম্মতি জানায় মায়া, যার অর্থ সে বুঝতে পেরেছে। হৃদ মায়ের মাথা নাড়ানোতে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ার দিকে। হৃদের ধারণা মতে আদৌ মায়া তার কথাগুলো বিন্দুমাত্র বুঝতে পেরেছে কিনা সন্দেহ। না বুঝে হৃদ মায়ের কথায় মাথা দুলাচ্ছে মায়া, সেটা খুব ভালো করে বুঝতে পারছে হৃদ। মায়া ছোট হওয়ায় যে হৃদের কোনো কথায় মায়ের ছোট মাথায় ধরে রাখতে পারেনি সেটা ভালোভাবে বুঝতে পারছে হৃদ। ফুস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দেয় হৃদ, চোখ দুটো বন্ধ করে নেয় বিরক্তিতে। তিক্ততা ছেয়ে যাচ্ছে হৃদের মিশ্রিত অনুভূতির সাথে। হৃদ বুঝতে পারছে মায়াকে তার সেফটি দেওয়া খুব জরুরি। অবুঝ মায়ের যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। অসভ্য সমাজের মানুষদের ভিড়ে হারিয়ে যেতে পারে মায়ের কোমলতা। তার মায়াকে এবার চোখে চোখে রাখতে হবে। এক কথায় মায়াকে নজরবন্দি করতে হবে তার। বাঁচাতে হবে সকল আগত বিপদ থেকে, ছায়া দিয়ে আগলিয়ে রাখতে হবে নিজের আপনজনের মতো, যেমনটা এত বছর ধরে নিজের দাদা দাদিকে সেফটি দিয়ে আসছে সকল বিপদ আপদ ও শত্রুদের হাত থেকে। আজ থেকে মায়াকেও তার সেফটি দিতে হবে এবং তার থেকে আরো দ্বিগুণ বেশি দিতে হবে। এক, মায়া ছোট, দ্বিতীয়ত মায়ের মধ্যে নিজের দাদা দাদির সুখটা দেখতে পেরেছে কাল থেকে হৃদ। তাদের জন্য হলেও মায়াকে এবার নজরবন্দি করে নিবে সে। হৃদ চোখ খুলে তাকায় পাশে মায়ার মুখশ্রীতে, সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়া হৃদের দিকে এতক্ষণ তাকিয়েছিল, হৃদ তাকাতে চোখ নামিয়ে নেয় মায়া। হৃদের দৃষ্টি স্থির মায়ার মুখ পানে, কিছুক্ষণ পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎই কিছু একটা ভেবে বিরক্তিতে উঠে যায় হৃদ। মায়া আশেপাশে থাকলে তার এমন হয়, অবাধ্য চোখ দুটো শুধু মায়াতে স্থির হয়ে যায়। এতে হৃদ বিরক্ত, ভীষণ বিরক্ত। এই অস্থিরতা নিয়ে এখানে আর থাকা যাবে না হৃদের। তাই হৃদ মনে মনে ঠিক করে যত দ্রুত সম্ভব বাংলাদেশ ছেড়ে চলে যাবে সে। এখানে তার আর কোনো কাজ নেই। এই 2 দিন কোনো রকম পার করতে পারলেই বাঁচে। এখানে সবাই ভালো আছে, নিজের দাদা দাদিও ভালো আছে মায়াকে পেয়ে। তাহলে হৃদের আর আসার দরকার নেই বাংলাদেশে। এবার দেশ ছাড়লে সে আর আসবে না বাংলাদেশে। দূর থেকে সবার সেফটির ব্যবস্থা করে দিবে সে। যোগাযোগ রাখবে দাদা দাদির সাথে, তবুও বাংলাদেশে আসবে না আর সে। বছরে একবার একদিনের জন্য আসবে না সে। আর যে যার মতো ভালো থাকুক, সেও তার মতো থাকবে, ভালো থাকবে। কথাগুলো ভেবে আবারও চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। মায়াকে এক পলক দেখে নিয়ে ধুপধাপ পা ফেলে চলে যায় বাহিরের দিকে। সন্ধ্যা 7 ছুঁই ছুঁই মাত্রই মায়া খান বাড়ির বাগান থেকে ফিরেছে। সন্ধ্যা রাতের বাগানে করা লাইটিং ঘুরে বেড়াতে চমৎকার লাগে মায়ার, তাই অভ্যাসবশত আজও তাই করেছে। দুহাতে মায়ার মাঝারি সাইজের লাল বিড়াল ছাড়ার পুতুলটি বুকের মাঝে চেপে ধরে হেলে দুলে ড্রয়িং রুমে প্রবেশ করতে হেনা খানের প্রশ্নের সম্মুখীন হতে হয় মায়াকে। এই, তুই টই টই করে বেড়াচ্ছিস কেন? পড়তে না বসে? তোর কি পড়ার সময় এখনো হয়নি? খানিকটা মন খারাপ করে গাল ফুলালো মায়া, মিহি সুরে বলল, হয়েছে তো দাদি। তাহলে পড়তে না বসে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছিস কেন শুনি? হেনা খানের ঝাঁঝালো কণ্ঠে খানিকটা চিন্তিত দেখায় মায়াকে। কপালে চিন্তার ভাঁজ ফেলে বোকার মতো প্রশ্ন করে বলে ওঠে, তাহলে কি আমায় হেঁটে বেড়াতে হবে দাদি? মায়ের এমন প্রশ্নে থামেন হেনা খান। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে চুপ করে যান, কারণ মায়াকে এই মুহূর্তে আরো কিছু বললে নিশ্চিত মায়া সেটার রেশ টেনে ইতিহাস রচনা করে আধ্যাত্মিক যুক্তি দেখাবে। তাই তিনি কথা না বাড়িয়ে প্রসঙ্গ পাল্টে বলেন, পড়তে বস তুই। আজ ড্রয়িং রুমে পড়াবো আমি তোকে। তোর বই সব সোফার টেবিলে রাখা আছে, গিয়ে বস সোফায়। আমি আসছি তোকে পড়ানোর জন্য একটু পর। আগে ঈদকে কফি করে দিয়ে আসি, ছেলেটা বসে আছে কফির জন্য। যা তুই পড়তে। হেনা খানের উপদেশমূলক কথা এগুলো যেন মায়ার অবধি পৌঁছালো না, বরং অদ্ভুত নজরে ডেপ ডেপ করে তাকিয়ে আছে ওনার দিকে। তিনি মায়ের এমন দৃষ্টি বুঝতে না পেরে কপাল কুঁচকে কিছু বলতে নিবেন, তার আগে মায়া চিন্তিত ভঙ্গিতে বলল, দাদি, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। থমথমে গলায় বলল। কি? অবুঝ গলায় কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলল, দাদি, তোমাকে তো আমি সকালে ল্যাংড়া রেখে গেলাম,
কিন্তু বিকাল গড়াতে না গড়াতেই তুমি সশরীরে দাঁড়িয়ে আছো আমার সামনে। তোমার এই অবস্থা কে করলো দাদি? মায়া কথার মানে বুঝতে পারছে হেনা খান। সকালে হৃদের বলা কথাগুলোর পর তিনি আর হুইল চেয়ারে বসেননি, বরং সেটাকে ফেলেই দিয়েছিল তখনই। সুস্থ মানুষ হয়েও প্যারালাইজ সাজাটা ওনার কাছে ভীষণ কষ্টদায়ক ছিল, যেটার থেকে হৃদ আজ সকালেই মুক্ত করে দিয়েছেন। আজ থেকে তিনি আর কখনোই হুইল চেয়ারে সাহায্য নেবেন না। কিন্তু মায়া বিষয়গুলো জানে না, কেউ বলেনি মায়াকে। মায়া ছোট বিধায় হয়তো সবকিছু ঠিকঠাক বুঝে উঠতে পারবে না, তাই কেউ কিছু জানায়নি। কিন্তু মায়া হেনা খানকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলবশত প্রশ্নগুলা করেছে। সেটা ঠিক বুঝতে পারছে হেনা খান। তিনি মায়ার মনের অবস্থা বুঝতে পেরে ফুস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, পায়ে ডাক্তার দেখিয়েছি, আজ তাই পা ভালো হয়ে গেছে। ডাক্তার বলেছে বেশি বেশি হাঁটতে, তাই হাঁটাচলা করছি। আর কিছু বলবি? তাহলে কেন তুমি আগে ডাক্তার দেখালে না দাদি? আমি দেখাইনি, হৃদ দেখিয়েছে ডাক্তার, তাই ভালো হয়ে গেছি আমি। এবার যা তুই, আর কোনো প্রশ্ন করবি না আমায়। কথাগুলো বলে হেনা খান এক প্রকার দ্রুত পা চালিয়ে ড্রয়িং রুম থেকে প্রস্থান করেন। মায়াকে কোনোরূপ কিছু বলার সুযোগ দেয়নি তিনি, কারণ ওনার নিজের কাছেও মায়ের প্রশ্নের উত্তর ছিল না। যদি তিনি এই মুহূর্তে মায়ের সামনে থাকে, তাহলে মায়া প্রশ্নের ঝুড়িটা আরো ভারী হবে, যেটা তিনি করতে চাচ্ছেন না। মায়া হেনা খানকে পা চালিয়ে যেতে দেখে মুহূর্তেই ঠোঁট উল্টায়। কোনো কিছুই বোধগম্য করতে না পেরে গিয়ে বসে ড্রয়িং রুমের সোফায়। চোখের সামনে এক গাদা নিজের বই দেখে মুহূর্তে মুখ কুচকায় বিরক্তিতে। হাত দিয়ে নেড়েচেড়ে বইগুলো দেখে রেখে দিয়ে পাশ থেকে টিভির রিমোট হাতে নেয়। কোলের উপরে লাল বিড়াল ছানার পুতুলটি চাপিয়ে টিভি অন করে মনোযোগ দেয় সেদিকে। ড্রয়িং রুমে টিভির শব্দ কানে আসতে কোথা থেকে দৌড়ে আসে মালা। গোল গোল চোখে টিভির দিকে তাকিয়ে ধুপ করে বসে পড়ে মায়ের পায়ের কাছে নিচে ফ্লোরের উপর। মালার হঠাৎ আগমনে খানিকটা চমকে ওঠে মায়া, চোখ তুলে তাকায় মালার দিকে। মালা টিভির প্রেমিক মানুষ, তাই যখন টিভির শব্দ তার কানে পৌঁছাবে তখনই সবকিছু ফেলে টিভির সামনে বসে যাবে। এবারও তাই হচ্ছে। দৃষ্টি তার সামনের বিশাল বড় টিভির দিকে। মায়া নড়ে চড়ে বসে। ইংলিশ চ্যানেল থাকায় হাতে থাকা রিমোট দিয়ে সেটি চেঞ্জ করতে নিবে তার আগে চেঁচিয়ে ওঠে মালা। আফামনি চেঞ্জ করেন না, এটা মেলা সুন্দর হ্যান ছবি। আমি আগেও মেলাবার দেখছি, এখন আবার দেখমু ছবিটা, আপনিও দেখেন। সেই এখান দৃশ্য আছে এটার মধ্যে, দেখে পড়াটা জুড়াইয়া যায়। মালার পরপর কথায় ভ্রু কুচকে তাকায় টিভির দিকে। টিভিতে ইংলিশ মুভির দৃশ্য দেখে খানিকটা বিরক্তি প্রকাশ পায় মায়ের চোখে মুখে। আপাতত এগুলো তার পছন্দ না, সে কার্টুন দেখবে, এমনটা মনোভাব স্থির করা। কিন্তু মালার নিষিদ্ধ আগায় বিরক্তি নিয়ে বলে মায়া, দেখবো না আমি এসব, বুঝি না আমি ইংলিশ কিছু। এখন এটা বোঝা লাগবো না, খালি দেখলেই হইব। সেখান ছবি কি জানি নামটা মনে আইতেছে না তো, কি জানি নাম মনে আইছে টাইটানিক ছবি। এইটা ছবিটা তো শেষ হয়ে আইছে, সে জায়গা দেখাই চলে যায় মাফামনি, পাল্টায় না। এখন দুজন কত রোমান্টিক হইব। ইস, মালার কথায় গোল গোল চোখে তাকায় মায়া সেদিকে। বিশাল বড় টিভির স্ক্রিনে ঝলমল করে ওঠে দুজন তরুণ তরুণী জাহাজে চওড়ায় দু হাত মেলে দাঁড়িয়ে থাকার দৃশ্য। মায়া বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে টিভির দিকে। সময়ের সাথে সাথে খানিকটা মনোযোগী হয় মায়া। টিভি স্ক্রিনে তাদের সেই কাঙ্ক্ষিত চুম্বন দৃশ্য আসতে মুহূর্তে মুখখানা হাঁ হয়ে যায় মায়ার। চোখ বড় বড় করে তাকায় সেদিকে। অনাকাঙ্ক্ষিত চুম্বন দৃশ্য টিভির স্ক্রিনে ঝলমল করতে দেখে মুহূর্তেই থমকায় হৃদ পিছন থেকে। নিজের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে এসেছিল কাঙ্ক্ষিত কফির আশায়, কিন্তু ড্রয়িং রুমে এসে এমন দৃশ্য দেখে থমকে যায়। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে টিভি চালিত দাতাকে খোঁজার জন্য সামনে দৃষ্টি ফেলতে চোখ পড়ে নিজের বউকে, যে চমকিত আতঙ্কিত অবস্থায় হা হয়ে তাকিয়ে আছে টিভির দিকে। হৃদ রেগে দ্রুত মায়ার থেকে রিমোটটা কেড়ে নিয়ে টিভি অফ করে দেয় মুহূর্তে। আকস্মিক ঘটনায় মায়া ও মালা দুজনাই তাল পাকিয়ে যায়। মালা দ্রুততার সঙ্গে বলে ওঠে, আফামনি টিভি অফ করলেন কেন? তাড়াতাড়ি দেন, আমার যেমন দৃশ্য চলে যেতেছে। দ্রুততার সঙ্গে বলে উঠল মায়া। আমি অফ করিনি তো। কথাটা বলেই মায়া দ্রুততার সঙ্গে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে চোখ পড়ল হৃদের রাগান্বিত চেহারায়। চোখ মুখ শক্ত করে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া সেদিকে স্থির নয়। হৃদের রেগে যাওয়া বিষয়টি বোধগম্য করার চেষ্টাও করে না। চঞ্চল মায়া ছোট মাথায় চলছে টিভি সে চুম্বন দৃশ্যটি, যেটা শুরু হওয়ার আগে হৃদের জন্য থামতে হয়। দৃশ্যটি শুরু হওয়ার 2-3 সেকেন্ডের মধ্যে হৃদ টিভি অফ করে দেয়, যার জন্য সম্পূর্ণ দৃশ্যটি দেখা হয়ে ওঠেনি কারো। তাই সেই দৃশ্যটি সম্পূর্ণ দেখার তাগিদে মায়া সঙ্গে সঙ্গে নিজের দুহাতে হৃদের হাত চেপে ধরে রিমোটটা কেড়ে নেওয়ার জন্য জোরাজোরি করতে করতে অবুঝতায় বলে উঠল মায়া, ভাইয়া তাড়াতাড়ি দিন না রিমোটটা, বন্ধ করলেন কেন টিভি? আমি দেখবো সেটা। কি হচ্ছে মেয়েটার? ছেলেটা মেয়েটাকে কামড়িয়ে দিচ্ছে তো,
মেয়েটা নিশ্চিত এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি দেখবো তো, আমাকে দেখতে দেন না ভাইয়া। ফমানি গো, এটা কামড়াগামি ছিল না, এটা গভীর চুমো ছিল। এতে কেউ কান্দে না, মাইয়াও কান্দবো না, ভালোবাসা মানুষ পাইব, ভীষণ ভালোবাসা। কথাগুলো বলে মুহূর্তে জিভ কাটলো মালা। সঙ্গে নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরে চোখ উল্টিয়ে তাকায় হৃদের রক্তচক্ষুর দিকে, যা মালার দিকে তাক করা ছিল। মালা শুকনো একটা ঢোক গিলে মায়ের দিকে তাকায়। মায়ের বোকা কথার উত্তর দিতে গিয়ে গড় করে কি থেকে কি বলে ফেলেছে হৃদের সামনে। হৃদ এবার নিশ্চিত তাকে মাথার উপর তুলে আছাড় মারতে মারতে নারী ভুড়ি সব বের করে ফেলবে, আর সেই নারী ভুড়ি সহ তাকে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে আসবে। এবার কথাগুলো ভেবেই আবারও কেঁপে ওঠে মালা, ভয়ে শুকনো ঢোক গিলে বার কয়েক। মায়া তখনও জোরাজুরি করেছিল হৃদ থেকে রিমোট নেওয়ার জন্য, কিন্তু মালার কথাগুলো কানে আসতেই মুহূর্তে থেমে গিয়ে অবাক হয়ে বলে ওঠে। এইভাবে কেউ চুমো খায় বুঝি? মালা মুখ চেপে ধরা অবস্থায় মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ খায়। মালাকে মাথা নাড়াতে দেখে বলে ওঠে। তাহলে আমি খাবো একটা, আয় তোকে খাবো। মালা দুহাতে মুখ চেপে ধরে ছিটকে 2 কদম পিছনে গিয়ে বলে ওঠে। ছি ছি, ফমানি কি কোনে এটাগুলা? এসব মাইয়া মানুষ খাওয়া যায়? মাইয়া মানুষের খাওয়া যায় না। পোলা পান মানুষ লাগে, নয়তো ভালোবাসার মানুষ লাগে। আমি বললাম নিরীহ মাইয়া মানুষ। এখন যদি আপনার হাতে চুমু ভাজি নষ্ট হলে স্বামী রেখে দিব আমি। গভীর চিন্তিত গলায় বলল। আমার কি তাহলে এখন একটা বিয়ে করতে হবে চুমু খাওয়ার জন্য মালা? মায়ার বোকা কথার তালে মালার বেসামাল উত্তর দিয়ে যাচ্ছে একের পর এক। হৃদ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের হাতের রিমোটটা সজোরে আছাড় মারে ফ্লোরে। সাথে সাথে শত খণ্ডিত হয় রিমোটটি। ফ্লোরে চারিপাশে দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে এলো পাতারি। হৃদের এমন কাণ্ডে মুহূর্তে উল্টো দৌড় লাগায় মালা। ভয়ে কণ্ঠে চিৎকার করে হেনা খানকে উদ্দেশ্য করে বলে। ম্যাডাম গো, বাঁচাও। মায়া ভয়ে চমকে ওঠে। হৃদের হঠাৎ রেগে যাওয়ায় মুহূর্তে ভয়ে আড়ষ্ট হয়ে আসে মায়া। হৃদের কোনরূপ রাগের সাথে মায়া পূর্ব পরিচিত নয়। প্রচন্ড ভয় নিয়ে চোখ তুলে তাকায় হৃদের দিকে। হৃদ চোখ মুখ শক্ত করে রক্তচক্ষুতে তাকিয়ে আছে মায়ার দিকে। হৃদের চোখে নিজের চোখ পড়তে ভয়ে চোখ নামিয়ে নেয় মায়া। ভয়ে সিটিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। হৃদ মায়াকে ভয় পেতে দেখে নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়। সাথে সাথে চোখ বন্ধ করে বুক ফিলিয়ে নিঃশ্বাস নেওয়ার মধ্যে দিয়ে কিচেন রুম থেকে দৌড়ে আসে হেনা খান মালা চিৎকারে। চোখের সামনে হৃদ ও মায়াকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে যান তিনি মায়ের পাশে। দুহাতে মায়াকে জড়িয়ে ধরে বুকে টেনে তাকায় হৃদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে। হৃদের রাগান্বিত ফেস দেখে বুঝতে পারে হৃদ কোনো কিছু নিয়ে ভীষণ রেগে আছে, আর সেটা অনায়াসে মায়াকে নিয়ে হবে। সেটা বুঝার বিন্দুমাত্র বেগতিক হয়নি ওনার। তাই ভয়ে আড়ষ্ট হয়ে আরো খানিকটা শক্ত করে জড়িয়ে নেয় মায়াকে। তিনি হৃদের রাগ সম্পর্কে অবগত, কিন্তু ছোট মায়া নয়। হৃদ সম্পর্কে কোনো ধারণা নেই মায়ার। তাই এই মুহূর্তে মায়াকে হৃদের রাগ থেকে দূরে রাখার প্রচেষ্টায় তিনি ভয়ে সিক্ত ভেজা কণ্ঠে বলে উঠল হেনা খান। কি হয়েছে হৃদ? মায়া কি বেয়াদবি করেছে তোর সাথে? দম নিয়ে কিছুটা সময় নিজের রাগ নিবারণের চেষ্টা চালায়। নিজের মনে মনে আওড়াতে থাকে। Control yourself. She's not a mature girl. Just a kid. চোখ খুলে তাকায় হৃদ। শান্ত চোখে নিজের দাদির বুকে মায়াকে লেপটিয়ে থাকতে দেখে অতিশয় শান্ত বাণীতে বলে ওঠে। আজ থেকে খানবাড়িতে সব রকম সোশ্যাল মিডিয়া বন্ধ দাদি। টিভি, ফোন, ইন্টারনেট জাতীয় সবকিছু বন্ধ। শুধু দাদা ভাইয়ের হাতে একটা ফোন থাকবে, অন্য কারো হাতে নয়। বাড়িতে শুধু ল্যান্ডলাইন থাকবে, ফোন করার জন্য অন্য কিছু না। এমনকি তোমার হাতে ফোন থাকবে না। তোমার কারোর সাথে ভিডিও কলে যোগাযোগের প্রয়োজন হলে বাইরে বডিগার্ড থেকে ফোন চেয়ে নেবে অল্প কিছু সময়ের জন্য। আমি এক্স ফোন তাদের হাতে দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করার জন্য। তারপরও আজকের পর থেকে খানবাড়ির সার্ভেন্টস হোক, শেফ হোক, দারোয়ান হোক, কাজের লোক হোক, ঘরে বা বাইরের প্রত্যেকটা মানুষ কেউ খানবাড়ির ভিতরে ফোন ইউজ করতে পারবে না, একমাত্র বডিগার্ডটা ছাড়া। বাকিরা সবাই খানবাড়ির গেট পেরিয়ে যথারীতি ফোন ইউজ করতে পারবে। তুমি সহ কেউ কোনোরূপ সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকতে পারবে না। আমি সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে যাবো দেশ থেকে। আমার কথার অবাধ্য লোক কখনোই খানবাড়ির ত্রিসীমানাও থাকবে না। হৃদের শান্ত কণ্ঠে হুমকি বার্তাগুলো শুনে কেঁপে ওঠে হেনা খান। হৃদের শান্ত কণ্ঠে হুমকি বার্তাগুলো শুনে কেঁপে ওঠে হেনা খান। হৃদ এর কথা শান্ত ভঙ্গিতে বললেও প্রতিটা কথাই ছিল এক একটা হুমকির বার্তা। হেনা চমকায়। হৃদের হঠাৎ এমন কথার মানে তিনি বুঝতে পারছেন না। হঠাৎ করে এত কঠোর সব নিয়ম কার জন্য বাঁধতে চাইছে হৃদ, সেটা বোধগম্য হলো না ওনার। তিনি খানিকটা উত্তেজনায় বলে উঠল। কিন্তু কেন হৃদ? নিজের দাদির কথার উত্তর না দিয়ে নিষ্পুণ চোখে আরও একবার মায়াকে দেখে নেয়। খান বাড়ির থেকে সোজা বের হতে হতে হেনা খান উদ্দেশ্য করে বলল। আমি বলেছি তাই। 4:08 ছুটির ঘন্টা বেল বাজতে ক্লাসরুম থেকে পাঠদানকারী টিচার বের হয়ে আসে নিজ গন্তব্যের জন্যে।
ডান পাশে করিডোর ধরে পা চালায় অফিস রুমের দিকে। ক্লাস কক্ষ থেকে টিচার বের হতে দল বেঁধে বের হতে থাকে ছাত্রছাত্রীরা। সকল ক্লাস চুকিয়ে সবার সাথে মায়াও ক্লাসরুম থেকে স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে নিজের সহপাঠীদের সাথে গুটি গুটি পায়ে বের হয়ে আসে ক্লাসরুমের বাইরে। টিয়া ছায়া থেকে বিদায় নিয়ে কৌতূহল ভরা দৃষ্টি ফেলায় চারিপাশে, হালকা কপাল কুঁচকে চারিপাশে তাকিয়ে কাউকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা চালায় মুহূর্তে। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে না পেয়ে খানিকটা বিরক্তিতে 2 কদম এগোতেই ঝড়ো হাওয়া বেগে দৌড়ে হাজির হয় সেই মানুষটি। মায়া চোখ তুলে তাকায় সেদিকে। মুহূর্তেই চোখে পড়ে মালা হাঁপিয়ে ওঠা ফেসটি। দৌড়ানোর ফলে নিঃশ্বাস ওঠানামা করছে দ্রুত। মায়া কড়া দৃষ্টিতে তাকায় সেদিকে। এই মুহূর্তে মালার ঝড়ো হাওয়ার দৌড়ের মানেটা বুঝতে পারছে না মায়া, তাই সন্দেহ বসে কাঁধ বাঁকিয়ে পিছন ফিরে তাকায় মালার। কিন্তু মালার পিছনে কাউকে দেখতে না পেরে সেই দৃষ্টি আবারও স্থির হয় মালার উপর। মায়ার হাবভাব বুঝতে পেরে বোকা হেসে হাঁপিয়ে বলে উঠল, আফামনি, আমার তো মনে হয়েছিল আমি আপনার এত বড় স্কুলে হারাই হেলাইছি। আমারে ভয়ে এত পড়ানটা মরবার নিছিল, অল্পের জন্য বাচ্চা লইছি আপনারে দেখা। যদি আপনি হারাইয়া লইতাম তো বড় ম্যাডাম আমারে দুনিয়ার থেকে আউট করে নিত। আল্লাহ মোরে জোর বাঁচাইছে জেজ্ঞা। মালার কথায় বিরক্তি প্রকাশ পায় মায়ের চোখে মুখে। এই নিয়ে খানিকটা বার হয়েছে মালাকে মায়া নিজের ক্লাসের রুমে রাস্তাটা মুখস্থ করিয়েছে। প্রত্যেকবারই একই অবস্থা, বারবার ভুলে গিয়ে মায়ের সামনে করুণ বিলাপ জুড়ে বসে। আজকে মালার জন্য ঠিকঠাক ক্লাস অবধি করতে পারেনি মায়া, বারবার মালার জন্য বের হতে হয়। কালকে রুবিন বিষয়টি সূত্র ধরেই মালাকে মায়ার বডিগার্ড হিসেবে নিয়োযুক্ত করেছে হেনা খান। এবার থেকে মায়ের সাথে মালাও সবসময় স্কুলে আসবে। যতক্ষণ মায়া স্কুলে থাকবে ততক্ষণ মালাকেও থাকতে হবে বাধ্যতামূলকভাবে, যার সূত্র হয়েছে আজ সকাল থেকে। মালার সাথে সাথে এবার থেকে মায়ের স্কুল ড্রাইভারও থাকছে সারাদিন স্কুলের মধ্যে। উদ্দেশ্য মায়াকে সেফ রাখা, মায়ের তদারকি করা, কোনো সমস্যা হচ্ছে কিনা চোখে চোখে রাখা। এতে মায়ের কোনো আপত্তি না থাকতেও কিন্তু বিপত্তি ঘটে মালাকে নিয়ে। বারবার মায়ের বলার এবং দেখিয়ে দেওয়ার পর ভুলে যাচ্ছে মায়ের ক্লাসরুমটি। কিছুক্ষণ পরপর ঘুরে ফিরে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, মায়াকে উচ্চস্বরে চিৎকার করে ডাকতে ডাকতে, যার ফলস্বরূপ প্রতিটা ক্লাস টিচারের ক্লাসে ব্যাঘাত ঘটছে। তেমনি মায়াও লজ্জা সংকোচ বোধ কেটেছে আজকের দিনটি মালার জন্য। যদিও কোনো টিচারের জন্য মায়া বা মালাকে কিছু বলেনি, কারণ তাদেরও আরাফ খান সতর্কবার্তা দিয়ে রেখেছেন মায়ের সম্পর্কে, যার জন্য মায়াকে প্রাধান্য সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে কিছুক্ষণ পরপর মায়া ক্লাস টিচারকে বলে বের হতে হয়েছে এবং মালাকে সান্ত্বনা স্বরূপ বুঝিয়ে সুঝিয়ে কমন রুমে বসিয়ে আসতে হয়েছে। যে মায়ার কিছু হয়নি সে ঠিক আছে, কিন্তু মালার ধারণা যদি আবারও মায়ের ক্লাসের কেউ মায়াকে আঘাত করে বসে তো সেটার জন্য অকালে মালার গর্দান যাবে হেনা খানের কাছে। নিজের সেফটি চিন্তা করে বারবার ছুটে আসে মায়ের কাছে। নিজের শর্টকাট মেমোরি লসের জন্য অতি সূক্ষ্ম রাস্তাটুকু ধরে রাখতে পারছে না মাথার মধ্যে, যার ফলে বারবার ভুলে বসে মায়ের ক্লাসের রাস্তাটুকু। মায়া বিরক্তি চোখে আওড়ায় মালার মুখ পানে, বিন্দু বিন্দু ঘাম কপালের আশেপাশে। মালা এক হাতে ওড়না আঁচল টেনে নিজের ঘর্মাক্ত কপাল মুছে নিয়ে বোকা হেসে হাত বাড়িয়ে মায়ার কাছ থেকে স্কুল ব্যাগটি নিতে নিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠল, আহমদি, চলেন জায়গা তাড়াতাড়ি। আজকে ছোট স্যার যায় বউগা দেশ দেখ, বড় ম্যাডাম আমাগো তাড়াতাড়ি যেবার কইছে। এখন চলেন জায়গা তাড়াতাড়ি, সামনে আমাগো রেলগাড়ি ড্রাইভার দাঁড়াইয়া রইছে। চলেন চলেন। মালার পাঁচমিশালি কথায় বিরক্তি যেন আরো ভেসে ওঠে মায়ের মুখোদয়। মালার উদ্ভট সব কথাবার্তা বেশিরভাগই বুঝে না মায়া, তাই বেশিরভাগ ক্ষেত্রে তাকিয়ে থাকে মালার মুখ পানে। প্রথম মালার কথাবার্তা অদ্ভুত মনে হলেও দিনে দিনে মনে হয় মালা ইচ্ছে করে এসব পাঁচমিশালি অদ্ভুত কথাবার্তা বলে বেড়ায়। তাই মালার প্রসঙ্গে বেশ একটা মনোযোগ হলো না মায়া। বিরক্তি নিয়ে গটগট করে উল্টো রাস্তা হাঁটা ধরে। উদ্দেশ্য পায়ে হেঁটে বাসায় যাবে আজ। মায়াকে নিজেদের গাড়ির দিকে যেতে না দেখে মালা পিছন থেকে উত্তেজনায় পা চালায়। মায়ের পিছন পিছন দৌড়ে এসে বলে ওঠে, আফানি, কই যান? আমাকে গড়ি তো ওইদিকে না এদিকে, তো আপনিও কই যান? বিরক্তি রেশ টেনে মায়া কাটকাট গলায় জানায়, গাড়িতে নয়, পায়ে হেঁটে বাসায় ফিরবো আজ। আমার সাথে যেতে চাইলে চলো, নয়তো বায়ে। আফামনি, কি কোন এইসব? বড় ম্যাডাম শুনলে আমাকে অস্ত রাখবে না। চলেন তাড়াতাড়ি জায়গা, গাড়ি কইরা হাঁটলে 3 মিনিটের রাস্তা 10 মিনিট লাগবো আমাগো। এমনিও আজকা তারা আছে আমাগো ছোট স্যার লাইগা। জেদি গলায় বলল। বললাম তো হেঁটে যাব বাসায়। অক্ষত মায়ের কথা এক প্রকার বাধ্য হয়ে মালাকে রাজি হতে হয়। মায়ের পিছন পিছন হাজির হয় স্কুল গেটের সামনে এক হাতে স্কুল ব্যাগটি নিয়ে। দুজনে একত্রে স্কুল গেট ফুটপাত ধরে 2 কদম এগিয়ে যেতেই পিছন থেকে ডাক দেয় মায়ের স্কুল ড্রাইভার। তিনি মায়াদের বের হয়ে যেতে দেখে দৌড়ে আসেন এই দিকটায়।
ড্রাইভারকে দেখে মালা মায়াকে রেখে এগিয়ে যায়। সেদিকটায় উদ্দেশ্য ড্রাইভারকে জানানো তারা আজ পায়ে হেঁটে বাসায় ফিরবে। মায়া রাস্তার একপাশে একা দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে। নিচ থেকে খানিকটা দূরে মালা ও ড্রাইভারের শোরগোলের দিকে কিছু নিয়ে বুঝ পরামর্শ চলছে নিজের মাঝে। খানিকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার মধ্য দিয়ে হঠাৎই কেউ দৌড়ে এসে হাজির হয় মায়ের সামনে। পায়ের শব্দের মুহূর্তে চমকে উঠে তাকায় সামনে। মায়ার চোখ সামনে নিজের সিনিয়র ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বিষণ্ণ ভরা দৃষ্টি ফেলে সেদিকে। সুন্দরতম ছেলেটি তার ফকফকা ঝকঝকা দাঁতে চমৎকার একটা হাসি উপহার দেয় মায়াকে। মায়া ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটির দিকে। ছেলেটি কেন এসেছে বিষয়টি বোধগম্য নয়, তবে ছেলেটিকে চিনতে পেরেছে মায়া। নিজের স্কুলের 10ম শ্রেণীর সিনিয়র ভাই হন। বেশ কয়েকদিন মায়ের আশেপাশে ও দেখেছে বন্ধুমহল নিয়ে ঘুরতে, তবে কোনোদিনও কথা বলা হয়নি। শুধু মায়াকে দেখে মিটমিট করে হাসতো আর তাকিয়ে থাকা ছাড়া কিছু করতো না। তবে আজ হুট করে ছেলেটির মায়ের সাথে দাঁড়িয়ে পড়াতে খানিকটা অস্বস্তি ফিল করে মায়া। জড়তা নিয়ে চারিপাশে চোখ বুলায় সে। স্কুল বাস প্রায় সবগুলোই ছেড়ে দিয়েছে, শুধু আর একটি বাস দাঁড়িয়ে আছে। সেটা ছেড়ে দিবে ভাব, কারোর জন্য আটকে আছে হয়তো। মায়া সেদিকটা এক পলক দেখেনি, আবারও চোখ আউড়িয়ে তাকায় ছেলেটার দিকে। ছেলেটা নিজেও হাঁসফাঁস করছিল মায়ের সামনে অস্থিরতা নিয়ে। হুট করে ছেলেটি মায়ের হাত টেনে ধরে আকস্মিকভাবে। মায়া চমকে উঠে ছেলেটার দিকে তাকায় বিস্ফোরণ দৃষ্টিতে। কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে হর্নের বিকট শব্দ তুলে একটা কালো গাড়ি যায় সাই সাই করে মায়ের সামনে দিয়ে। মায়া বাকরুদ্ধ দৃষ্টি তুলে সেদিকে তাকাতে মুহূর্তে শীতল হয়ে যায় চোখ জোড়া। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কালো গাড়িটা যাওয়ার দিকে। মায়া চেনা পরিচিত সেই কালো গাড়িটি গত 2 দিন ধরে দেখে আসছে খানবাড়িতে। এটা হৃদের গাড়ি। মায়া চিনতে বিন্দুমাত্র ভুল হয়নি। মায়া বাকরুদ্ধ ভাবে তাকিয়ে থাকে হৃদের গাড়িটা যাওয়ার দিকে। থ মেরে যায়। মায়ের একটা হাত তখনও সামনে ছেলেটার হাতের মাঝে ধরা ছিল। মায়ের বিস্ময়ে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে ছেলেটি আবারও হাত টেনে ধরে দৃষ্টি আকর্ষণ করে মায়া চমকে উঠে তাকাতেই দ্রুত তার সঙ্গে ছেলেটি দুটো কার্ড আর কিছু চকলেট গুঁজে দেয় মায়ের হাতে। ব্যস্ত নেয় লাজুক ভঙ্গিতে বলে উঠল, এগুলো তোমার জন্য, আর কাল আমার উত্তরটা চাই। অপেক্ষায় থাকবো তোমার। এখন আসি আমি, বাই। কথাগুলো ইতি টেনে ছেলেটি ছুটল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। হতবাক অবস্থায় মায়াকে রেখে উঠল দাঁড়িয়ে থাকা বাসটির মধ্যে। চোখের পলকে ছেলেটি বাসে চড়ে বসতে বাসটিও ছেড়ে দেয় আপন গতিতে, যেন এতক্ষণ ছেলেটির জন্য বাসটি অপেক্ষারত ছিল। মায়া হতবাক হয়ে যায়। কি থেকে কি হলো, সম্পূর্ণ বিষয়টি মাথার উপর দিয়ে যায়। বিষণ্ণ ভরা দৃষ্টি এবার কৌতূহলী হয়ে ওঠে মুহূর্তে। হাতে থাকা চকলেট ও কার্ডের দিকে তাকাতে কপাল কুঁচকে আসে মায়ার। হাতে থাকা কার্ডগুলো উল্টে পাল্টিয়ে এপিটোপিক দেখে নিতে হাজির হয় মালা। নিজ কার্য শেষ করে মায়ের পাশ ঘেঁষে দাঁড়াতে আবারও উত্তেজিত দেখালো মালাকে অনেকটা। উত্তেজনার রেশ কাটিয়ে উঠতে না উঠতে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল মালা, হারমোনি, আপনাদের এইগুলো কে দিল? হাই হাই, আমি যে চরম হান জিনিস মিস কইরা গেছি। আপনি আমার লইয়া প্রেমসিটে লইয়া লইছেন, আমার লেগে একটু অপেক্ষা করতে পারলেন না? মালার মনোভাব এমন যে মায়া এই মুহূর্তে চরম ভুল করে ফেলেছে মালার অনুপস্থিতিতে হাতে থাকা কার্ডগুলো নিয়ে। মায়ের উচিত ছিল ঢাকঢোল পিটিয়ে মালাকে আহ্বান জানিয়ে সম্মতি নিয়ে তারপর ছেলেটার চিঠিদ্বয় হাতে তোলা, নয়তো না। মালার কথায় মায়া বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকায় মালার দিকে। এক পলক মালাকে দেখে নিয়ে পর মুহূর্তেই চোখ দুটো স্থির হয় নিজের হাতে থাকা জিনিসগুলোর মধ্যে। বিষণ্ণতা কাটিয়ে উঠতে না পেরে হাতে থাকা জিনিসগুলো দেখতে দেখতে অবুঝ গলায় বলে ওঠে, এইগুলো প্রেম চিঠি মালা। আমাকে কি তাহলে প্রেম নিবেদন করলো সিনিয়র ভাইয়া? তাই নয় তো কি, কেডা আপনারে প্রেম চিঠি দিল এইটা কন আগে। একটা সিনিয়র ভাই দিয়েছে একটু আগে, ফেরত দিতে পারেনি তো, তার আগেই উনি স্কুল বাসে করে চলে গেছেন। যেতে যেতে বলেছে আমায় কাল উত্তরটা দিতে ভাইয়াকে। এখন এইগুলো দিয়ে আমি কি করব মালা? চিঠি নেওয়ার দায়ে কি এখন আমাকে সিনিয়র ভাইয়ের সাথে প্রেম করতে হবে মালা? আল্লাহ, মেলা কিছু হইনা গেল। চিন্তা করে লাগবে না ফামনি, এখন এইগুলো আপনার কাছে রাখেন, কাল আবার স্কুলে আসে ফেরত দেওয়া যাইব হাতেরে। আর আপনার কারো লাগে ফ্রেম করা লাগবে না, এখন তাড়াতাড়ি লন বাসায় যাইগা। বড় ম্যাডাম নয়তো আমাকে আস্ত রাখবে না। এমবেও মেলা দেরি হয়ে আছে আমাকে। চলেন চলেন। মালা তারায়। অক্ষত মায়া মালার কথায় সম্মতি জানিয়ে হাতে থাকা কার্ড ও চকলেটগুলো নিয়ে ছুটে খানবাড়ির উদ্দেশ্যে। বিকাল বিলাস করতে করতে হাঁটা ধরে গন্তব্যের উদ্দেশ্যে। খানবাড়ির পার্কিং লটের সামনে পিঠ থেকে নিজের কালো গাড়িতে আয়েসি ভঙ্গিতে গা এলিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। 2 পাটি দাঁতে মধ্যস্থে সূক্ষ্ম ও সুচালো চকচক করা ধারালো একটা চাকু ঠোঁট দিয়ে চেপে ধরা। সুঠাম বলিষ্ঠ সাদা দেহের সম্পূর্ণ কালো পোশাক জড়িয়েছে। অফিসে ফর্মাল ড্রেসে আছে, কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা।
কনুই অবধি ভাঁজ করা সেই শার্টের হাতে দুটো বুকের বাঁ পাশে দুটো বোতাম খুলে দিয়ে শার্টটি ছড়িয়ে দেয় গলার দুই পাশে। দু হাতে কনস্ট্রাকশনের ম্যাপ ধরে রাখে, সাথে সাথে দৃষ্টিও সেদিকে স্থির করা। ডান হাতে ব্যান্ডেজ। 1.5 হাত দূরে দাঁড়িয়ে আছে আসিফ, হৃদের গায়ের কালো কোটটি ভাঁজ করে হাতে নিয়ে। দৃষ্টি তার আপাতত হৃদের উপর স্থির করা মনোযোগ সহকারে। তার ঠিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে হৃদের বহু দলের বডিগার্ডরা। মেলি গুনগুন শব্দ কানে আসতে কনস্ট্রাকশনের ম্যাপ হতে চোখ তুলে তাকায় সামনে। শব্দ খানবাড়ির বিশাল গেট ধরে মালা ও মায়া পায়ে হেঁটে প্রবেশ করছে। দুজনে প্রাণবন্ত হেসে কথা বলছে একে অপরের সাথে। হৃদ সেদিকে তাকিয়ে খানিকটা কপাল কুঁচকে আসে মায়াকে দেখে। হৃদের দৃষ্টি অনুসরণ করে আসিফ তাকায়, সেদিকে এক পলক তাকিয়ে থেকে পুনরায় দৃষ্টি স্থির করে হৃদের দিকে। হৃদ দৃষ্টি সরিয়ে পুনরায় কনস্ট্রাকশনের ম্যাপে রাখে আগের ন্যায়। অ্যাটিটিউড, দাম্ভিকতা যেন হৃদের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ পাচ্ছে তীব্রভাবে। মায়া হেঁটে আসা গতি পথ দিয়ে হঠাৎই বেখেয়ালি চোখ যায় হৃদের দিকে। সাথে সাথে দৃষ্টিতে আবদ্ধ হয় হৃদের অ্যাটিটিউড ভরা দাম্ভিকপূর্ণ মুখ। নিজের বাক্য ভুলে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে। মায়া ছোট মস্তিষ্ক জানান দেয় এই মুহূর্তের ইচ্ছার আশেপাশে কেউ নেই, কেউ না। হৃদের মাত্রাতিরিক্ত রূপের প্রথম দিন থেকেই আহত ছিল মায়ার ছোট মন ও মস্তিষ্ক। আজ যেন সেটা 16 আনায় পূর্ণ হয় হৃদের এই গেট আপ দেখে। পাশ থেকে মালা মায়ের কোনো সারা শব্দ না পেয়ে মায়ের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই চোখ পড়ল হৃদের অ্যাটিটিউডে গম্ভীর চমক। সাথে সাথে ভয়ে চমকে ওঠে মালা। সাথে সাথেই ভয়ে চমকে উঠে মায়ার মনোযোগ ভস্ম করার চেষ্টা করে বলল, আফামনি চোখ সরান। ছোট স্যার দেখে, ছোট স্যার এর পছন্দ নাই কেউ স্যারের দিক হোক। আপনার দেখা ওইলে স্যারের বডিগার্ড গুলোর দিকে দেখালন, কেউ কিচ্ছু কইব না, মুইও কমু না কিছু। তাও ছোট স্যারের দেখে যাইব না। দেখেন না স্যারের মুখে ছুরি লইয়ে রাখছে। ছোট স্যার মেলা ডেঞ্জার এহান মানুষ। বাংলা ছবির ডিজিটাল লেহান, ডিজিটাল দেখতে মেলা কালা আর ছোট স্যার দেখতে মেলা সুন্দর। মালার কথাগুলো ভালো চোখে নিল না মায়া। এই মুহূর্তে চরম বিরক্ত সে মালার ওপর। মায়ার ধারণা মালা হৃদের নামক বানিয়ে মিথ্যা রটাচ্ছে ওর কাছে। কারণ মায়ের জানা মধ্যে হৃদকে কখনোই খারাপ কিছু করতে পারে না। সুন্দর মানুষগুলো কখনো খারাপ হয় না, বরং অনেক ভালো হয়। তাদের সুন্দরের মতো হৃদও ঠিক তাই। হৃদ কখনো খারাপ কিছু করতে পারে না, আর না করতে জানে। কই মায়া তো কখনো শুনেনি হৃদ খারাপ লোক, আর না দেখেছে হৃদকে খারাপ কিছু করতে। তাহলে কেন সে অন্যের কথায় তার সুন্দর মানুষটাকে ভুল বুঝবে, খারাপ বলে জানবে? রাগান্বিত চোখে জেদি গলায় বলে উঠল মায়া, আমি ওনাকে দেখাবো। আমার ওনাকেই দেখাতে ইচ্ছা করছে। হৃদ ভাইয়া ভালো, খুব ভালো। তুমি খারাপ, ভীষণ খারাপ। যাও তো তুমি। আস্তাগফিরুল্লাহ। আফামনি ভালা কথা কইলেও দোষ। আল্লাহ পালার জামানা কি শেষ হইয়া গেছে গা নাহি ইয়ার থেকে? আমি কি ভুলভাল জায়গা আইয়া পড়ছি? মোর মতো ভালো মানুষ কি দুনিয়ার জায়গা পাইব না? না, মালার পরপর কথা এবার বড্ড বিরক্ত প্রকাশ পায় মায়ের চোখে মুখে। আপাতত সে হৃদকে নিয়ে কোনো প্রকার বাজে কথা শুনতে ইচ্ছুক না। তাই মায়ের এত রাগ ও বিরক্তিতা মালাকে ঘিরে। কথা না বাড়িয়ে মালার হতাশতায় মুখ পান থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় তাকায় হৃদের দিকে। এবার মালার কথা অনুযায়ী হৃদের ঠোঁট চেপে ধরে রাখা সুচালো চকচকে চাকুটির দিকে তাকায়। মুহূর্তে আটকে উঠে মায়া ভয়ে হিম ধরে যায় সারা শরীর জুড়ে। মায়া কখনো হৃদের এই রূপ দেখেনি গত 2 দিন। হৃদকে কখনো ছুরি চাকু মুখে নিয়ে রাখতে দেখেনি, এইভাবে আজই প্রথম। তাই ভয়ভীতি জড়তা কাজ করছে নিজের মধ্যে। সেই রাতে হৃদের হালকা রাগের শিকার হয়েছিল টিভি দেখা নিয়ে। এখন আবার গুমোট অবস্থা। হৃদকে চাকু ঠোঁটে চেপে ধরে রাখতে দেখে যেন মুহূর্তে ভয়টা শিউরে ওঠে মায়ের মাঝে। মায়া ভয়ে চুপসে যায়। বাধ্য অপরাধী নয় হৃদের দিকে নিজের ভয়ার্ত দৃষ্টি ফেলে মালার সাথে এগিয়ে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে চুপচাপ। মায়া হৃদের বরাবরই হতেই আবারও চোখ তুলে তাকায় হৃদ হাতে থাকা ম্যাপ হতে। সাথে সাথে দুজনা চোখাচোখি হয়। কপাল কুঁচকে মায়াকে পর্যবেক্ষণ করে আবারও চোখ আউড়িয়ে তাকায় মায়ের ডান হাতে চেপে ধরে রাখা কার্ড ও চকলেটগুলোর দিকে। কুচকানো কপালটা এবার তীক্ষ্ণ হলো। সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে হঠাৎই হাতে থাকা কনস্ট্রাকশনের ম্যাপ তুলে দেয় আসিফের দিকে। হাত বাড়িয়ে আসিফ সেটি নিতে হৃদ মায়ের দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় বুঝায় এখান থেকে চলে যেতে। হৃদের হঠাৎ এমন মুড সুইং এর কারণ বুঝতে না পেরে হৃদের ইশারা অনুযায়ী আসিফ সহ বাকি বডিগার্ডগুলো চলে যেতে উদ্যত হতে এক পলক সূক্ষ্ম দৃষ্টি স্থাপন করে মালাও মায়ের দিকে। আসিফ 2 ঠোঁটের ভাঁজ থেকে ধারালো ছুরিটি ব্যান্ডেজ করা ডান হাত দিয়ে গাম্ভীর্য মুখে হাতে ইশারায় মাকে উদ্দেশ্য করে ডেকে নিয়ে বলে উঠল হৃদ। ইউ কাম হিয়ার। থেমে যায় মায়া, সেই সাথে থামে মালার পথচারণও। হৃদ ও মায়া দুজনেই দৃষ্টি প্রথমে একে অপরের দিকে স্থির ছিল। এবার মালার দৃষ্টিও স্থির হয় হৃদের মাঝে।
ভয়ার্ত দৃষ্টিতে হৃদের হাতে চাকুটা দেখে নিয়ে মুহূর্তে বার কয়েক শুকনো ঢোক গিলে মালা ভয়ে সিটিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে। আফামনি দিলেন তো ফাঁসাইয়া, মানা করছিলাম শুনলেন না, কেন তাকাইছিলেন ছোট ছেলের দিকে? হ্যাঁ, ছোট ছেলে ছুটি লইয়া দাঁড়াইয়া আছে আমাকে পেটে ঢোয়ানো লেগা, তাহলে আপনিও মরলেন সাথে আমারও মারলেন। মালার রাশভারী কষ্টের কথাগুলো কান ভেদ করতে পারল না মায়ার। হৃদকে এই মুহূর্তে ভয় পেল। হৃদ শান্ত একটা ডাকি ছিল মায়ার জন্য বাধ্যতা বচন, তাই নিজের গতিপথ পাল্টে বাধ্য মেয়ের মতো এগিয়ে যায় হৃদের সামনে। মায়ার পিছন পিছন মালাকে আসতে দেখে হৃদ বিরক্তিতে হাতের ইশারায় বুঝায় মায়াকে চলে যেতে। হৃদের ইশারা অনুযায়ী মুহূর্তে মালা দৌড়ে পালায়, প্রাণ বাঁচানোর তাগিদে মায়াকে রেখে। যেন এতক্ষণ মালা হৃদের ছোট একটা ইশারার জন্য অপেক্ষা করে বসেছিল। মায়া ঘাড় বাঁকিয়ে মালার দৌড়ে চলে যাওয়ার দিকে এক পলক তাকায় ভয়ার্ত দৃষ্টিতে। পর মুহূর্তে নিজের দৃষ্টি সরিয়ে আবারও তাকায় হৃদের বিরক্তি মাখা মুখশ্রীতে। সাথে সাথে আবারও চোখাচোখি হয় দুজনের। মায়া নিজের দৃষ্টি সরিয়ে বাধ্য মেয়ের ন্যায় 2 কদম হেঁটে এগিয়ে এসে হৃদের মুখোমুখি দাঁড়ায় মাথা নিচু করে। হৃদ বিরক্তিতে কপাল কুঁচকিয়ে চোখ আউড়িয়ে মায়াকে ওপর থেকে নিচ অব্দি পর্যবেক্ষণ করে। হাতে চেপে ধরে রাখা গিফটগুলো দেখে নিয়ে শান্ত ভেজা গলায় বলে উঠল হৃদ। হাতে কি? ইতস্তত গলায় নিচু স্বরে। পেয়েছি এটা। নিজের একটা ভ্রু উঁচু করে বলে উঠল হৃদ। পেয়েছেন নাকি দিয়েছে কেউ? দিয়েছে। স্বামী থেকে শর্তও নিয়েছেন? এই মুহূর্তে হৃদের স্বামীর কথা মানে বুঝে উঠতে পারছে না মায়া। বিয়ে ছাড়া স্বামী হয় না, এই বিষয়টি মায়ার বোধগম্য, কিন্তু মায়ার কখনো বিয়ে হয়েছে কিনা সেই বিষয়ে বোধগম্য নয়। হৃদের সাথে বাচ্চাকালের পুতুল বিয়ে, সে বাচ্চাকালেই ভুলে বসে আছে, জানা নেই বিষয়টি। আর না পরিবারের কেউ মায়াকে এই বিষয়ে জানানোর প্রয়োজন বোধ করেছে। খানবাড়িতে আসার প্রথম রাতে যাও হেনা খান মায়াকে জড়িয়ে ধরে একবার হৃদের বউ বলে সম্বোধন করেছিল, কিন্তু হৃদ ফিরে আসার সাথে সাথে মায়াকে আবারও জানানো হয় সে কারো বউ নয়, হৃদেরও না। হেনা খান সেদিন এমনটা করেছিল হৃদ থেকে মায়ের আসল পরিচয়টা গোপন রাখার জন্য, যাতে হৃদ মায়ের সম্পর্কে সত্যিটা অবগত হতে না পারে। কিন্তু ততক্ষণে হৃদের মায়ের সত্যিটা সম্পর্কে অবগত হয়ে গিয়েছিল। হেনা খানের বলা উক্তিতে ভিত্তি করে মায়া নিজের অবুঝতায় বিপদ ডেকে এনে সহজ সরল স্বীকারোক্তি এতে হৃদকে বলে উঠল। আমার স্বামী নেই তো, দাদি বলেছে আমি সিঙ্গেল। কপাল কুঁচকে বলে ওঠে। তাই? সিঙ্গেল আপনি? সিঙ্গেল হলে আপনাকে সবার থেকে সবকিছু নিতে হবে? মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে। ছেলেটাকে? সিনিয়র ভাইয়া একটা। শক্ত গলায় নিজের করা প্রশ্নে মায়া সহজ সরল স্বীকারোক্তিতে বিরক্তিটা যেন আরো বাড়ে। হৃদের রাগে চোয়াল শক্ত হয়ে আসে। মেয়ে আসলে কি এতটাই সরল, নাকি হৃদের সামনে নিজেকে সহজ সরল তুলে ধরে সেটা বুঝতে পারছে না হৃদ। গাঢ় সন্দেহ দৃষ্টি মায়ের দিকে ফেলে শক্ত গলায় বলে উঠল। হাতে থেকে জিনিসগুলো দাও আমাকে। হৃদের কথা অনুযায়ী বাধ্য মেয়ের মতো হাতে থাকা চকলেট কার্ডগুলো তুলে দেয় হৃদের হাতে। হৃদের হাতে থাকা ছুরিটির এক গাড়ি উপর রেখে হাত বাড়িয়ে মায়ের হাত থেকে সেগুলো নেয়। চকলেটগুলো এক পলক দেখে নিয়ে দৃষ্টি স্থির করে লাল গোল্ডেন সংমিশ্রণে বড় দুটো কার্ডের দিকে তাকায়। হাতের ভাঁজে রেখে কার্ডগুলো উল্টিয়ে চোখ বুলায় কার্ডের ভিতরে লেখা প্রেমপত্রের দিকে। সূক্ষ্ম দৃষ্টিতে সেকেন্ড দশেকেই প্রেমপত্রের চোখ স্থির করে মুহূর্তে হাঁক ছেড়ে আসিফকে ডেকে বলে উঠল হৃদ। আসিফ, সাবান, পানি, টাওয়াল, স্যাফলন, স্যানিটাইজার সবকিছু 2 মিনিটের মধ্যে চাই আমার। ডু ইট ফাস্ট। হৃদের হাঁক ছেড়ে গলার শব্দে মুহূর্তে কেঁপে উঠে মায়া ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে চোখ তুলে তাকায় হৃদের দিকে। এই মুহূর্তে রাগান্বিত দৃষ্টি মানে বুঝতে না পেরে আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। অপরাধীর ন্যায় ধীর গলায় বলল। আমি দাদি যাব ভাইয়া। উত্তর করল না হৃদ। মায়া হৃদের উত্তর না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে হৃদের সামনে ভয় সিটিয়ে। হৃদের কথা অনুযায়ী মিনিট 2-1 মধ্যে সবকিছু নিয়ে হাজির হয় আসিফ। সার্ভেন্ট দিয়ে একে একে সবকিছু আনিয়ে রাখে হৃদের সামনে। হৃদের দৃষ্টি অনল মায়ের দিকে, চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে আসিফের দিকে চকলেট কার্ডগুলো দিতে দিতে ভরাট গলায় বলে উঠল। আসিফ, চিঠিগুলো রাখতো। রাজ্যকে চিঠিগুলো বসে পড়ে দেখতে হবে আমায়। চিঠিতে কোনো প্রকার ভুল আছে কিনা সেটা যাচাইও তো বিশেষ প্রয়োজন আছে, তাই না? ভুলভাল চিঠিতে তো আর প্রেম নিবেদন হয় না। তাই চিঠি ও চিঠির মালিক সহ বাজিয়ে সংশোধন করে তারপর না হয় তোর ম্যাডামকে দেওয়া যাবে তার এই প্রেম নিবেদনের চিঠিখানা। ততক্ষণ না হয় আমার কাছেই থাকুক। হৃদের কথার মানে বুঝতে পেরে এই মুহূর্তে আসিফ বলে উঠল। জি ভাই, হয়ে যাবে। কথাগুলো বলেই আসিফ প্রস্থান করে সেখান থেকে দ্রুত তার নেয়। হৃদ দক্ষ হাতে সাথে সাথে মায়ের ডান হাতটা টেনে সাবান স্যাভলন মিশ্রিত ঠান্ডা পানিতে চুবিয়ে চেপে ধরে শক্ত করে। হৃদের আকস্মিক ঘটনায় মায়া ভরকে গিয়ে তাল সামলাতে না পেরে সাথে সাথে বসে পড়ে নিচে। নিজের বাম হাতে হৃদের এক হাত খামচি দিয়ে ধরে ব্যথায় কুকুরে উঠে বলল।
ভাইয়া আমি ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন আমাকে। কথাগুলো কানে ঢুকলো না হৃদের। হৃদ নির্মমের ন্যায় শক্ত হাতে জুড়ে ঘষা মাজা করে মায়ের হাতটা পরিষ্কার করতে থাকে। দল বেঁধে জীবাণু সব মায়ের হাতে লাগানো, যেটা হৃদ এই মুহূর্তে ঘষে ঘষে তোলার চেষ্টা করছে। মায়ের নরম তুলতুলে হাতটা হৃদের শক্ত হাতের বন্ধনে পড়ে লাল টকটকে আবরণে ধারণ করে। একটা সময় মায়া ব্যথায় কাতর হয়ে ভয় ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে হৃদের সামনে। মায়ের কান্নায় বিরক্ত চোখে এক পলক দেখে নিয়ে নিজের কাজে মনোযোগী হয় হৃদ। একটা সময় নিজের কাজ শেষ করে পুনরায় মায়াকে টেনে আবারও দাঁড় করায়। সার্ভেন্টের হাত থেকে টাওয়েল নিয়ে মায়ের হাতটা ভালোভাবে মুছে দিয়ে সেখানে জোরপূর্বক জোরে স্যানিটাইজার ঘষে দেয়। মায়া ব্যথায় জর্জরিত হয়ে বাম হাতে নিজের মুখ চেপে ধরে অনবরত কান্না করেই চলেছে। হৃদের হঠাৎ রেগে যাওয়াটা মায়ের কাছে সম্পূর্ণ নতুন, সাথে নিষ্ঠুরতম আচরণটাও। হৃদকে ঘিরে এবার মায়ের ছোট মনে ক্ষুদ্র ক্ষুদ্র ভয়ের পাহাড় জমা হচ্ছে। হৃদকে খারাপ লোকের দলে ফেলতে চাচ্ছে, ভীষণ রকমের খারাপ লোক মনে হচ্ছে মায়ের। হৃদ চোখ ঘুরিয়ে সার্ভেন্টকে ইশারা করে চলে যেতে বলে। হৃদের ইশারা অনুযায়ী সার্ভেন্ট চলে যেতে হৃদ শক্ত গলায় কাটকাট করে জানায়, লোক, আমার ব্যবহৃত টিস্যুতে কারো স্পর্শ পছন্দ নয় আমার। সেখানে তোমার হাতে অন্য কারো স্পর্শ থাকবে, সেটা মেনে নেওয়ার ছেলেও আমি নয়। আজ বলছে বোঝানোর খাতিরে, কাল কিন্তু বলবো না। কাল হিতে বিপরীত কিছু ঘটবে। নিজের জিনিসগুলোর প্রতি বরাবরই সচেতন আমি। তুমি আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অপছন্দের মানুষ হলেও এই মুহূর্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সাথে জড়িয়ে আছো। যতদিন না পর্যন্ত আমি তোমাকে মুক্তি দিচ্ছি, ততদিন পর্যন্ত অন্য কারো ছোঁয়া তোমার শরীরে পছন্দের নয় আমার। অন্যের ব্যবহৃত জিনিস হৃদ খান ব্যবহার করে না, বরং হৃদ খানের ছুটে ফেলা জিনিস মানুষ কুড়িয়ে নেয়। তোমার ক্ষেত্রেও তাই। তোমাকে ছুড়ে ফেলার পর তুমি যা খুশি করতে পারো, আই ডোন্ট কেয়ার। তোমার 18 বছর হলে ডিভোর্স পেপার পেয়ে যাবে। ততদিন তোমাকে সেফ রাখার দায়িত্ব আমার। আমার বউয়ের শরীরে অন্য ছেলেদের স্পর্শ থাকবে, এটা চরম এগোতে লাগবে আমার। হৃদ খানের এগোতে লাগা তার নীতির বাহিরে। ডিভোর্সের পর এক ছেলের সাথে নাকি শত ছেলের স্পর্শ নিজের শরীরে মাখবে, সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। কিন্তু আমার নামে জড়িত থাকা অবস্থায় অন্য কোনো কিছু মেনে নেব না আমি। ক্ষুদ্র ক্ষুদ্র ভয় থেকে এক আকাশ সমান ভয় জমা হচ্ছে মায়ের ছোট্ট মনে হৃদের জন্যে। অবুঝ অচেতন মনটা আজ বেশি উঠছে হৃদের আপত্তিকর আচরণে। বিষণ্ণতায় ঘিরা মায়ের মন কোটাতে মায়ের চেনা চেনা হৃদ ভালো ভাইয়া থেকে খারাপ ভাইয়াতে রূপান্তরিত হচ্ছে একটু একটু করে। মায়ের বেগতিক গত 2 দিনে চেনা জানা হৃদ ভাইয়া আজ মায়া ভয় আর আতঙ্কের কারণ হয়ে উঠেছে। ছোট্ট মস্তিষ্কে জানান দিচ্ছে হৃদ ভাইয়া ভীষণ খারাপ। হৃদের শান্তশিষ্ট আচরণগুলো যেমন মায়ের মন ছুঁয়ে পড়েছিল, তেমনি হৃদের হঠাৎ হঠাৎ রেগে যাওয়াটাও ছিল মায়ের বিধ্বস্ততার কারণ। হৃদের প্রতি থাকা মায়ের মনের সুপ্ত অনুভূতিগুলো ধীরে ধীরে সরে সেখানটায় কালো ঘন মেঘের মতো ছেয়ে যাচ্ছে রাশভারী ভয়রা। মায়ের ভীষণ ভালো হৃদ ভাইয়া আজ ভীষণ খারাপ ভাইয়া রূপ নিল। মায়া তথাস্তু, সেই সাথে আতঙ্কিত হঠাৎ হৃদের সামনে পড়ে যাওয়া ভয়ে ভয় সিটিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে হেনা খানের শাড়ির আঁচল ধরে। ধাতস্থ ভয় ভয় নজর চারিপাশে বুলাচ্ছে ক্ষণকালে। গায়ে এখনো সকালের স্কুল ড্রেসটি জড়ানো, চেঞ্জ করা হয়ে ওঠেনি। বাড়ি ভরা মানুষ, চেনা পরিচিত মানুষজন। ড্রয়িং রুমে তাদের আনাগোনা শব্দের গোল শোল সেখান থেকে ভেসে আসছে কিচেন রুম পর্যন্ত। হেনা খান দক্ষ হাতে রান্নাবান্নার কাজটা সারছেন। আজকে তিনি নিজের হাতে রান্না করছেন নিজের পরিবারের জন্য। আজকে হৃদের চলে যাওয়াকে ঘিরে খান পরিবারে বাকি কিছু সদস্যরা এসেছে খান বাড়িতে। হেনা খানের বড় মেয়ে সাহেবা, স্বামী ও মেজর ছেলে সোহাগকে নিয়ে চলে এসেছে। ইতিমধ্যে আসাটা ঘণ্টাখানেক পেরিয়েছে। যথারীতি আরাফ খান সাথে ড্রয়িং রুমে বসে আড্ডায় ব্যস্ত। সাহেবা আরও 2 কন্যা থাকতেও তারা আপাতত দেশের বাহিরে আছে পড়ার সুবাদে। স্বামী ছেলেকে নিয়ে আপাতত তারা বসবাস বাংলাদেশে। তবে বছরে বার কয়েকবার লন্ডনে 2 মেয়ের কাছে গিয়ে ঘুরে আসেন সপরিবারে। বিশাল বড় কিচেনের একপাশে সার্ভেন্টরা ও শেফ সারিবদ্ধভাবে দাঁড়ানো, চুলে ধোয়া উড়িয়ে ব্যস্ত হাত চালাচ্ছেন হেনা খান রান্নাতে। এত ব্যস্ততার মধ্যেও বার কয়েক মায়াকে চোখ বুলিয়ে নিয়েছে। বেশ কয়েকবার ড্রেস চেঞ্জ করার তাগিদ দিয়েছে, কিন্তু মায়া অনড়। কিছুতেই হেনা খানের শাড়ির আঁচল ছাড়ছে না। আর না কোথাও যেতে চাইছে, বরং ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। মায়া কথায় একটা হেনা খান সাথে গেলে ড্রেস চেঞ্জ করবে, নয়তো সে এভাবেই থাকবে। রোজকার মতো আজও হেনা খান মায়ার সব কাজ করতো বা মায়ার সাথে যেত রুম অব্দি, কিন্তু ব্যস্ত হাতে রান্নাটা শেষ করে পেরে উঠছেন না। তিনি ব্যস্ত হাত চালিয়ে মায়ের দিকে আবারও তাকান। মায়াকে ভয় হাঁসফাঁস করতে দেখে তীক্ষ্ণ গলায় বলে উঠল, তোর কি হয়েছে সোনামা? এমন করছিস কেন? তুই কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছিস? তোর নাক মুখ ফুলে ফেপে আছে কেন? কান্না করেছিস?
হৃদের রাগে ঘটনাগুলোর পুনরায় মাথায় দোল খায়। মায়ের স্মৃতিচারণ করে আটকে ওঠে। ভয় আবারও দলা পাকিয়ে আসে, কান্নাটা গলায় টলমল করে ওঠে আঁখি যুগল। ডাগর আঁখি চোরায় ভয়ের ভাবটা স্পষ্ট। ভয়ে আটখানা হয়ে গোলগাল দৃষ্টিতে তাকায় হেনা খানের দিকে। ঠোঁট ফুলিয়ে কান্না ভরাট কণ্ঠে বলে উঠল, হৃদ ভাইয়া আমাকে দলা পাকিয়ে থাকা ভরাট কান্নাগুলো অর্ধেক কথাই কেঁদে ওঠে। কান্নার শব্দটি হেনা খানের কর্ণকুহর হতে ব্যস্ত হাতে চালিত বন্ধ করে চাপটে ধরে মায়ের কে। এতক্ষণ ব্যস্ততায় মায়াকে ঠিকঠাক লক্ষ্য করতে না পারলেও মায়ের কান্নায় উত্তেজিত হয়ে ওঠেন তিনি। বিগত 1 মাসে মায়াকে আজ পর্যন্ত কাঁদতে দেখেননি তিনি। হাসতে দেখেছে, ঝংকার তুলে বোকা বোকা প্রশ্ন করতে দেখেছে, অভিমান করতে দেখেছে, প্রাণবন্ত প্রাণচঞ্চল দৌড়াদৌড়ি করতে দেখেছে, খানবাড়ির আনাচে কানাচেতে তোতলাতে দেখেনি। আজ হঠাৎ মায়ের কান্নাটা ভেতর থেকে নাড়িয়ে তুলে হেনা খানকে। তিনি কি মায়াকে ঠিকঠাক দেখাশোনা করতে পারেননি? তার সোনামা কি ভীষণ কষ্ট পেয়েছে কোনো কারণে? তার ব্যস্ততাটা কি সোনামাকে ভীষণ কষ্ট দিল? মায়া ছোট, সেই সাথে অবুঝ। ফুলকারিতে জমে গিয়ে চাপা উত্তেজনায় ভরাট কণ্ঠে বলে উঠল হেনা খান। কি হয়েছে আমার সোনামা? সে কাঁদছে কেন? হৃদ ভা কান্নার বেগ বই কমল না। হিচকি উঠে মুহূর্তেই হেনা খান উত্তেজনায় প্রথমবার মায়ের কথাটা লক্ষ্য না করলে দ্বিতীয়বার মায়ের মুখে হৃদের নাম শুনে আটকে উঠে তখনই বুঝতে পারে মায়ের ভয়ের কারণ। হৃদ মায়ের মধ্যেকার কিছু ঘাটাঘাটি হয়েছে, তবে সেটা কি বোধগম্য নয়। হৃদ মায়াকে তাহলে কোনো কারণে আঘাত, বিষয়টা ভেবেই ভয়ে চমকে উঠে হেনা খান উত্তেজিত কণ্ঠে বলল, হৃদ কি সোনামা কিছু করেছে তোকে? ও বকেছে, আঘাত করেছে? দুহাতে মায়ার গাল আঁকড়ে ধরে হেনা খান কথাগুলো বলেই ব্যস্ত ভঙ্গিতে চোখ বিচরণ করায় মায়ের চোখে মুখে শরীরে কোথাও মায়া আঘাত পেয়েছে কিনা সেটা দেখতে চায়। মায়ের ঠোঁট কামড়িয়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে। নিজের অবুঝতার বসে গমগমে বলে ওঠে, আমরা কি বর বউ দাদি? হৃদ ভাইয়া কি আমার বর হয় দাদি? হেনা খানের ব্যস্ত ভঙ্গি মুহূর্তে থামে। উত্তেজিত দৃষ্টি মুহূর্তেই কৌতূহলী হয়ে ওঠে। চোখে মুখে পড়ল বিষণ্ণতার ছাপ। মায়ের মুখে হৃদের বউ বিষয়টি ওনাকে থামতে বাধ্য করে। মায়ের হৃদের বউ এই বিষয়টি মায়া জানলে হয়তো অবুঝতা চঞ্চলতায় মুখ ফসকে বলে ফেলবে হৃদকে। স্বামী বলে দাবিও বসাবে, তাই তিনি সম্পূর্ণ বিষয়টি গোপন রেখেছে সবার থেকে। শুধু ওনারা স্বামী স্ত্রী আর 2 কন্যা সাহেবা মেহেরবান ছাড়া বাকি কারো কান গোচরে পৌঁছায়নি বিষয়টি। সংসার স্বামীর এসব কিছু জন্যে মায়া ছোট, তাছাড়া হৃদও এখনো মানসিকভাবে প্রস্তুত নয় মায়ের সত্যটা শোনার জন্যে। এই যদি 1 কান 2 কান হয়ে হৃদের কানে যায় মায়া তার বউ, বিষয়টি তাহলে হৃদ নিশ্চিত রূপে তাণ্ডব করবে অনায়াসেই, যেটা মায়ের জন্য ক্ষতিকর। তাই তিনি মায়াকে আগে বড় করতে চায়, হৃদের জন্য প্রস্তুত করতে চায়, তারপর সবটা জানাতে চায় হৃদকে, তার আগে নয়। কিন্তু এই মুহূর্তে মায়ের মুখে হৃদের কেমন বউ হওয়া প্রশ্নটা ভিতর থেকে নাড়িয়ে তুলে হেনা খানকে তুমুলভাবে। কারণ তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিল মায়াকে সে কারো বউ নয়, হৃদেরও না। হেনা খানের নিষিদ্ধ করার পরও মায়ের মুখে পুনরায় হৃদের বউ হওয়া কথাটি শুনে চমকায়। নিষ্পন্দ কণ্ঠে বলে, বর বউ মানে? কে বলেছে এই কথা? কে বলেছে এগুলি তোকে? হৃদ ভাইয়া মায়ের সহজ সরল স্বীকারোক্তি আকাশ ভেঙে পড়ে হেনা খানের মাথায়। মায়া অবুঝতায় গড়গড় করে এ কথাগুলো বললেও খানের কাছে ছিল বিশাল বড় পাথর চাপার মতো। হৃদ মায়ের সত্যিটা সম্পর্কে অবগত, এই বিষয়টি ওনাকে অস্থির করে তুলছে। হৃদ কতদিন ধরে জানে এই সত্যিটা সম্পর্কে, আর যদি জানেও তাহলে চুপ করে আছে কেন? হৃদ তো চুপ করে থাকার পাত্র নয়। এতক্ষণে খান বাড়িতে তাণ্ডব হওয়ার কথা। হৃদ কি সবকিছু সত্যি জানে, একই মায়ের বুঝতে কোথাও ভুল হচ্ছে? হৃদ সত্যি জেনেও চুপ করে আছে কেন? কি চলছে হৃদের মাথায়? খুব খারাপ কিছু নয় তো? মায়াকে আর পারো চাপটে ধরে বুকে টেনে অস্থির গলায় বলল, সোনামা, হৃদ জানে তুই হৃদের বউ? সেটা হৃদ তোকে বলেছে বউ হোস তুই ওর? কবে বলেছে এইসব কথা তোকে? হ্যাঁ, আরো আগে কেন জানাসনি আমায় এইসব তুই? হেনা খানের পরপর কথা মুহূর্তে নিজের কান্না ভুলে যায় মায়া। হিচকি তোলা বন্ধ, চকচক করা দৃষ্টিতে বড় বড় চোখে তাকায় হেনা খানের দিকে। হৃদ মায়াকে একবার বউ বলে সম্বোধন করলেও হেনা খানের পরপর 2 বার দাবি করেছে মায়া হৃদের বউ। সেটা আঘাত, কান্না, রাগ, অভিমান, ক্ষুব্ধ সব ভুলে গিয়ে মাথায় বাড়ি খায় সে সুন্দর ভাইয়ার বউ। এবার সে সুন্দর ভাইয়াকে ঠোঁট কামড়ানো চুমু খেতে পারবে। মালা বলেছিল স্বামী লাগবে ঠোঁট কামড়ানো চুমু খেতে হবে, তাই তো মায়ের রাতে একটা বিয়ে করতে চেয়েছিল স্বামীকে ঠোঁট কামড়ানো চুমু খাওয়ার জন্য। এখন তো তার আর বিয়ে বর দুটোই আছে। এখন টুস করে যাবে, তারপর টুপ করে সুন্দর স্বামীকে ঠোঁট কামড়ানো চুমু খাবে। মায়ের ধারণা বিচরণে ইতি ঘটিয়ে খুশিতে লাফিয়ে উঠে দাঁড়ায় হেনা খানের বুক থেকে। অশ্রুসিক্ত ভেজা চোখে খুশিতে গতগত হয়ে নিজ বাক্যে বলল,
দাদি আমি সুন্দর বরকে ঠোঁট কামড়ানো চুমু খেতে পারবো এখন? মায়ের কথায় থমথমে খেয়ে যায় তিনি। মালা পাশ থেকে কাচুমাচু করতে থাকে। রাতে মায়াকে বলা চুমু খাওয়া বিষয়টি বোধগম্য হচ্ছে। হৃদের সামনে কিভাবে একের পর এক কথাগুলো বলে গেল সেটা এখন বুঝতে পারছে মালা। হেনা খান মায়ার কথায় মুহূর্তে বুঝতে পারে মায়া শিওর ছিল না হৃদ মায়ের স্বামী এই বিষয়টা নিয়ে, কিন্তু ওনার কথায় হয়তো শিওর হয়েছে, তাই এমন বলছে। মায়ের কথায় হেনা খানের ধারণা হয় হৃদের মায়ের সত্যিটা জানা নেই, হয়তো মায়ের নিজ থেকে বলছে মায়ের বউয়ের কথাগুলো, কিন্তু তিনি মায়ের মুখে চুমু খাওয়া বিষয়টি ভালো চোখে নিলেন না। মা যথেষ্ট ছোট, এমন সব উদ্ভট চিন্তা ভাবনাটা নিজ থেকে আসার কথা নয়, হয়তো কেউ মাথায় ঢেলেছে তাই এমন মুখে বলে বেড়াচ্ছে। তিনি প্রসঙ্গ পাল্টে থমথমে মুখে বলল, তোর কোনো বর নেই, কতবার বলবো সেটা আমি? বলেছি না হৃদ তোর স্বামী নয়, তাহলে তুই বউ হোস না কারো। আর কে শিখিয়েছে বাজে কথাগুলি তোকে? হ্যাঁ, ঠোঁট কামড়ানো চুমু কি আবার? সুন্দর ভাই আমার বর না? না, তাহলে কে আমার স্বামী দাদি? বললাম না তোর কোনো স্বামী নেই, তুই সিঙ্গেল। হেনা খানের রাগী কথায় ঠোঁট উল্টায় মায়া, নাকচ ছুঁড়ে গাল ফুলিয়ে বলল, থাকবো না আমি সিঙ্গেল, আমাকে বিয়ে দিয়ে দাও, একটা বর এনে দাও। মায়ার বিষণ্ণ ভরা দৃষ্টিতে ফ্যাল করে তাকিয়ে আছে হেনা খান। হুটহাট মায়ের বিয়ের আবদার কারণ বুঝতে পারছেন না তিনি, তাই কপট রাগ দেখানোর চেষ্টা করে বলল, তোর বিয়ের বয়স হয়েছে যে আমি তোকে বিয়ে দিয়ে দেব এখন? হ্যাঁ, এইসব শিখিস স্কুল গিয়ে তুই? তুমি 13 বছরে বিয়ে করে স্বামী পেলে, আমি কেন 15 বছরে স্বামী পাবো না দাদি? তোমার থেকে আমি 2 বছর এগিয়ে আছি, তারপরেও তুমি জাতিভেদে বৈষম্য, সহিংসতার ভেদাভেদ সৃষ্টি করছো দাদি। এতে ঘোর দুর্নীতি বহিঃপ্রকাশ ঘটছে। তুমি দুর্নীতিবাজ হয়ে গেছো দাদি, আমার সাথে ঘন্টায় ঘন্টায় দুর্নীতি করছো। তেতে উঠে বললেন, বেশ করেছি, দুর্নীতিবাজ হয়েছিস? কোথাকার কথা কোথায় টেনে টেনে নিয়ে যাচ্ছিস? তোর বয়স হয়েছে, তোকে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, আগে তোর 20 বছর পার হোক, তারপর চিন্তা ভাবনাটা করে দেখব যাবে কি করে করা যাবে। মন খারাপ হয়ে গাল ফুলিয়ে বলল, একটা বিয়ে, একটা চুমু খাওয়ার জন্য আমাকে আরো 5 বছর অপেক্ষা করতে হবে দাদি। খানিকটা রেগে চোখ পাকিয়ে বলল, এই, তোকে আজকাল এসব আজেবাজে কথা শেখায় কে? চুমু খাওয়ার জন্য বিয়ে করতে হয়, এসব কথা কে বলল তোকে? নির্বিকার এক বাক্যে বলে উঠল। মালাই তো বললো। বিকট শব্দ কানে আসতে সবাই আতঙ্কে উঠে সিঁড়ির উপরে তাকায়। হাসি হাসি সবার মুখখানে মুহূর্তে পড়ে যায় উত্তেজনার ছাপ। বিকট শব্দের সাথে সাথে কানে ভেসে আসে পুরুষালী কণ্ঠে উচ্চস্বরে চিৎকার। কেউ কাউকে বাঁচাতে চাইছে। উপস্থিত ড্রয়িং রুমে সবাই ভয়ে আতঙ্কে উঠে উপরের দিকে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণ দৌড় লাগায়। সেদিকে টানটান উত্তেজনা আরাফ খানের পেছনে পেছনে বাকিরাও দৌড়ে যাচ্ছেন সিঁড়ি বেয়ে উপরের দিকে চিৎকারের উৎস ধরে। হেনা খান ব্যস্ত হতে আবারও রান্নার কাজ চালাচ্ছিলেন। হঠাৎ পুরুষালী কণ্ঠে চিৎকার কানে আসে। ধোঁয়া উড়িয়ে দেওয়া রান্নার খুন্তিটা মুহূর্তে থামে। এক প্রকার দৌড়ে চলে যায় দোতলার দিকে। পিছন পিছন বাকি সার্ভেন্টরাও দৌড়ায়। উদ্দেশ্য মূল গন্তব্যে পৌঁছানো। সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থমকে দাঁড়ায়, থেমে যায় পা দুটো আপনা আপনি। সামনে ভয়াবহ বিধ্বস্ত ধ্বংসাত্মক অবস্থায় কম্পল সৃষ্টি হয় সবার ভিতরে। ভয়রা সব দলা পাকিয়ে আসে, গলা শুকিয়ে কাটকাট হয়ে যায় সবার। হেনা খান প্রাণপণ দৌড়ে আসে দোতলায়, হাঁপিয়ে উঠে সবার পিছন থেকে সামনে তাকাতেই নিস্তব্ধ হয়ে যান তিনি। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে জায়গাটায়। কয়েক সেকেন্ড দম নিয়ে চিৎকার করে উঠে শক্তি নিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে যায় মায়ার নিস্তেজ ফ্লোরে পড়ে থাকা দেহটার দিকে। ঝাপড়ে তুলে নেন মায়াকে নিজের কোলের উপর। চিৎকার করে কান্না করতে থাকেন বুক ফুলিয়ে। মায়ার ঠোঁট, নাক, কপাল দিয়ে অনবরত রক্ত ঝরছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে হৃদ। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগিয়ে রিরি করছে। অগ্নিকুণ্ড ধারণ করে আছে এই মুহূর্তে। 2 চোখ থেকে যেন অগ্নির লালা ঝরছে ক্ষণে ক্ষণে। অসম্ভব লাল দুটো চোখ মায়ের ফ্লোরে পড়ে থাকা দেহটির দিকে তাক করা। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।